প্রিয় জবা ফুল, মৌমিতা হোসেন। পর্ব 31-40। রাত 10টা। এই বাড়িতে চৈতালি আজ প্রথম সবার সাথে খেতে বসেছে। গত কদিন দীপা তার খাবার রুমেই পাঠিয়ে দিয়েছিল। আসাদ সাহেব রেগে কি না কি বলবে, দীপ্র আবার কি রিয়েক্ট করবে, এসব ভেবে তিনি চাচ্ছিলেন না চৈতালি সবার সামনে আসুক। অবশ্য তার নিজেরও চাপা ক্ষোভ আছে মেয়েটার ওপরে। সেদিন অ্যাক্সিডেন্টের পর চৈতালিকে বেশ ভালোই লেগেছিল। মনে মনে এমন একটা মেয়েকে ছেলের জন্যও খুঁজেছিল। কিন্তু যখন জানল বয়সে বড়, তখন সাথে সাথেই ইচ্ছেটাকেও দমন করে ফেলেছিল। দীপা কখনো কল্পনাও করেনি যে তার ছেলে বয়সে বড় একজনকে এভাবে জোর করে বিয়ে করে নিয়ে আসবে। আবার এতে যে শুধু দীপ্রর একার দোষ, এটা মানতেও তার ঘোর আপত্তি। মেয়েটার জন্য এই বয়সে আদরের ছেলে তার বাবার কাছ থেকে চট পর্যন্ত খেল। সব মানলেও এটা তো যেন তিনি মানতেই পারছেন না। আর তাই সব মিলিয়ে চৈতালিকে এখন তার ভীষণ অপছন্দ। চৈতালির রুমে একা একা সময় কাটাচ্ছে, এতেই যেন তিনি শান্তি পাচ্ছিলেন। কিন্তু গতকাল আসাদ সাহেব বলেন, আজ থেকে যেন চৈতালি তাদের সবার সাথে একসাথে খাওয়া দাওয়া করে। তাই আজ সবাই একসাথে খেতে বসেছে। গত কদিন দীপ্র দেরি করে বাড়ি ফিরলেও আজ তাড়াতাড়ি ফিরে সেও সবার সাথে খেতে বসেছে। চৈতালি ঠিক করেছিল খাওয়ার টেবিলে বসেই কাল থেকে কলেজে যাওয়ার বিষয়টা জানাবে সবাইকে। মানুক না মানুক, দীপ্রর বাবা মা সম্পর্কে এখন তার শ্বশুর শাশুড়ি। নতুন বউ হিসেবে তার কাছ থেকে এটুকু সম্মান প্রদর্শন তো তারা আশা করতেই পারে। বড়দের অসম্মান করবে এমন কিছু তাকে তার পরিবার শিক্ষা দেয়নি। রাগ ক্ষোভ যা কিছু আছে তার সবটাই আছে দীপ্রর ওপরে। সেসব কমতে সময় লাগবে। আদৌ কখনো কমবে কিনা, সবটা মেনে নিতে পারবে কিনা জানে না সে। এসব নিয়ে ভাবতেও চায় না এই মুহূর্তে। এই মুহূর্তে এসব থেকে বের হতে সে নিজেকে ব্যস্ত রাখতে চায়। যা সম্ভব হবে কলেজে গেলে। আর তাই আজ এই ব্যাপারে কথা বলবে ভেবেছিল। কিন্তু দীপ্র এসে তার পাশে বসে খাওয়া শুরু করলে নাম না জানা এক অস্বস্তি ঘিরে ধরে থাকে। ভেতরে ভেতরে রেগে বকতেও শুরু করে। কারণ দীপ্রর জন্য কলেজের ব্যাপারটা কিভাবে সবাইকে জানাবে সেটা ভুলে গেছে সে। এদিকে সবাই যখন নীরবে খাচ্ছে আর চৈতালি যখন এসব নিয়ে ভাবছে, ঠিক তখন দীপ্র খেতে খেতে বলে, একটা জরুরি কথা ছিল। অনুমতি দিলে বলতে চাচ্ছিলাম। ছেলের কথা শুনে দীপার সাথে সাথে আসাদ সাহেবের দিকে তাকিয়ে তার ভাবগতি বোঝার চেষ্টা করেন। উত্তরের অপেক্ষা করতে থাকেন। কিন্তু তিনি কোন উত্তর না দিলে দীপা বিষয়টা এড়াতে বলেন, আগে খাওয়া শেষ কর না বাবা। খেয়ে তারপর কথা বল। কথাটা এখনই বলতে হবে মা। তোমরা অনুমতি দিলে। আসাদ সাহেব এবার গম্ভীর কণ্ঠে বলেন, মান সম্মান খুইয়ে যা করেছ তাতেই যখন অনুমতি নেয়ার প্রয়োজন অনুভব করনি, তখন আজ আর এমন কি জরুরি কথা যে অনুমতি চাইছ? দীপ্রর মন খারাপ হয়। তবে বাবার অভিমান সে বুঝতে পারে। তাই শান্ত স্বরেই বলে, কাল থেকে চৈতালির কলেজ খোলা। তার ছুটি আজই শেষ। তোমরা হয়তো জানো যে তিনি একটা কলেজে শিক্ষকতা করছেন। তো আমার মনে হলো এই বিষয়টা তোমাদের জানানো প্রয়োজন। তাই দীপা ছেলের কথা শেষ হবার আগেই বলেন, তাই কি? নিজের ইচ্ছে মতো বিয়ে করে এনেছিস, এখন আবার বলছিস কাল থেকে কলেজ খোলা? মানে কি? নতুন বউ কাল থেকেই বাইরে টুকটুক শুরু করবে? এখনো তো। আহ, কি যাতা বলছো দীপা? তুমি যা নও, যেমনটা তুমি ভাবো না সেসব কথা কেন বলছো? একজনের রাগ অন্যজনের ওপরে দেখানো কোন বুদ্ধিমানের কাজ নয়। যে অন্যায় করেছে জমানো রাগ তার ওপরে দেখাও। আসাদ সাহেব খানিকটা বিরক্ত হয়েই কথাগুলো বলেন। যা শুনে দীপা রেগে বলেন, তার মানে কি? তুমি কি বলতে চাচ্ছ কাল থেকেই বাড়ির বউ তার কর্মস্থলে যাবে? এই বিষয়ে আর কোন কথা বলো না দীপা। মেয়েটাকে তার নিজের মতো করে বাঁচতে দাও। এমনিতেই যা হয়েছে ভীষণ অন্যায় হয়েছে। তাছাড়া তোমার ছেলের জন্য সে নিশ্চয়ই এবার তার চাকরি ছেড়ে দেবে না। দীপা আর কথা বাড়ায় না। কারণ চৈতালির ওপরে রাগ থাকলেও সে যা নয় তেমন আচরণ করতে তার বিবেক তাকে বাধা দেয়। তাই চুপচাপ খাওয়া শেষ করে। দীপ্র আর দিঠি বাবার কথা শুনে স্বস্তির শ্বাস ফেলে। তবে মায়ের এমন আচরণে মন খারাপ করে। এদিকে চৈতালি শাশুড়ির কথায় কিছুটা মনক্ষুণ্ণ হলেও শ্বশুরের কথা শুনে বেশ খুশি হয়। তার প্রতি সম্মান আরও বেড়ে যায়। অন্যদিকে দীপ্রর ওপরে প্রথমে বিরক্ত হলেও তার কাজটা সহজ করে দেওয়ার জন্য সেই বিরক্তি অনেকটাই কমে যায়। তবে দুজনের মাঝে তৈরি দেয়ালের জন্য ধন্যবাদ শব্দটা আর বলা হয়ে ওঠে না। চুপচাপ খেয়ে নিজের রুমে চলে যায়। প্রস্তুতি নেয় পরবর্তী দিনের জন্য। মেরুন রঙের হাতের কাজের শাড়ি পরেছে চৈতালি। চুল বেনি করে সব সময়ের মতোই হালকা সাজে পরিপাটি হয়ে ঘড়ির দিকে তাকাতেই দেখে সকাল 7:30 বাজে। তাড়াতাড়ি ব্যাগ কাঁধে নিয়ে দরজার দিকে তাকিয়ে খুঁজতে থাকে অপছন্দের মানুষটিকে।
কিন্তু না, সেই যে আধ ঘন্টা আগে রুম থেকে বেরিয়েছে এখনো পর্যন্ত কোন খবর নেই। এদিকে সময় চলে যাচ্ছে, তাই আর অপেক্ষা না করে রুম থেকে বের হয়ে ডাইনিংয়ের দিকে আগালেই দেখে সেখানে বসে আছে দীপ্র। চৈতালিকে দেখা মাত্রই দীপ্রর চোখে এক অন্যরকম আলো ফুটে ওঠে। আজ বেশ কদিন পর আবার সেই পুরনো রূপে দেখতে পেল প্রিয় মানুষটাকে। সেই হালকা সাজে অপরূপা সুন্দরী তার জবা ফুল। মেরুন রংটা যেন শুধু তার জন্যই মানানসই। গত কদিনের ক্লান্তি, বিরক্তির ছাপ আজ আর তেমন দেখা যাচ্ছে না। দীপ্রর মন বলে এই মুহূর্তে তার ভেতরে বয়ে যাওয়া অনুভূতি তাকে জানাতে। কিন্তু না, এই মুহূর্তে এই অনুভূতি প্রকাশ করা যাবে না। কারণ তার হৃদয়ে ভালোবাসার বন্যা বয়ে গেলেও সামনের মানুষটির হৃদয়ে যে এই মুহূর্তে তার জন্য ঘৃণা আর অভিমান ছাড়া আর কিছুই নেই। তাই খুব কষ্টে নিজেকে সামলে নেয় সে। ইশারায় টেবিলে রাখা নাস্তা দেখিয়ে বলে, তাড়াতাড়ি নাস্তা খেয়ে নিন, এমনিতেই দেরি হয়ে গেছে। চৈতালির দিকে এভাবে দীপ্রর তাকিয়ে থাকা আজ নতুন নয়, তাই বিষয়টাকে খুব সহজেই এড়িয়ে যায় সে। দীপ্রর কথা মতো টেবিলের ওপরে সাজিয়ে রাখা নাস্তার দিকে চোখ পড়তেই ইতস্তত বোধ হয় তার। এভাবে রোজ রোজ রেডি খাবার খেতে লজ্জা লাগে। দীপ্রর মায়ের পা এখনো ভালো হয়নি, সেই পা নিয়েই খুঁড়িয়ে খুঁড়িয়ে সব করছে। বিষয়টা ভীষণ দৃষ্টিকটু লাগে তার কাছে। আর তাই মনে মনে ভাবে আজ বাসায় এসে রান্নাঘরে যাওয়ার অনুমতি চাইবে। এর মাঝে কারো গম্ভীর কণ্ঠে ধ্যান ভাঙে তার। তাকিয়ে দেখে দীপা চায়ের কাপ রাখতে রাখতে বলছে, তাড়াতাড়ি নাস্তা খেয়ে নাও, আর কাল থেকে কলেজে কি খাবে না খাবে সব আগেই জানিয়ে রেখো। শাশুড়ির কথার উত্তরে চৈতালি দেরি না করে নরম কণ্ঠে বলে, কাল থেকে আপনাকে কষ্ট করতে হবে না আন্টি, আপনি অনুমতি দিলে আমি নিজেই নাস্তা বানাবো। চৈতালির এমন বিনয়ী আচরণ, যার সাথে যুক্ত ছিল গভীর আত্মসম্মানবোধ, বিষয়টা দীপ্রর কাছে ভীষণ ভালো লাগে। মনের অজান্তেই তার প্রতি সম্মানটা আরো বেড়ে যায়। এত কিছুর পরেও এই বাড়ির মানুষকে আপন ভেবে এভাবে দায়িত্ব পালন করতে চাওয়ায় সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে নতুন এক আলোর সন্ধান পায়, যা তার চোখে মুখে ফুটে ওঠে স্পষ্টভাবে। চৈতালি সেটা খেয়াল করলেও বরাবরের মতো এড়িয়ে যায়, অপেক্ষায় থাকে দীপার উত্তরের। এদিকে দীপা আন্টি ডাক্তার শুনতাই চোখ কপাল কুঁচকে এক পলক তাকায় তার দিকে, তবে এ নিয়ে কিছু বলে না। কিছুক্ষণ নীরব থেকে ধীর কণ্ঠে বলে, যা ইচ্ছে করো, এই বাড়িতে এখন আমার কথার কোন মূল্য আছে নাকি? সবাই যার যা ইচ্ছে তাই করছে, তাই এসব বিষয়ে আমার অনুমতি নেয়ার কোন প্রয়োজন নেই। কথাগুলো শুনে চৈতালির কিছুটা মন খারাপ হলেও মেনে নেয়, কারণ এমন পরিস্থিতিতে তাকে এসব টুকটাক তো শুনতেই হবে। তাছাড়া যেভাবেই হোক অনুমতি তো পেয়েছে, তাই কথা না বাড়িয়ে দ্রুত নাস্তার দিকে মন দেয়। চৈতালি নাস্তা শেষ করে দীপার কাছ থেকে বিদায় নিয়ে দরজার কাছে যেতেই দেখে দীপ্র বাইকের চাবি নিয়ে দাঁড়িয়ে আছে। চৈতালি সেটা গুরুত্ব না দিয়ে বের হয়ে লিফটে উঠলে তার সাথে সাথে দীপ্র নিচে নামে, যা দেখে চৈতালি খানিকটা বিরক্ত হয়ে হাঁটা বন্ধ করে আশেপাশে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, তুমি আমার সাথে সাথে কোথায় যাচ্ছ দীপ্র? কি করতে চাচ্ছ? দীপ্র হাঁটার গতি কমিয়ে বলে, আপনাকে কলেজে নামিয়ে দেব। তাই তোমার কি ধারণা তুমি বললে আর আমি তোমার সাথে যাব? দীপ্র এবার দাঁড়ায়, চৈতালির দিকে তাকিয়ে চুলের ভাঁজ ঠিক করতে করতে মৃদু হেসে বলে, একেবারেই না। আপনি কি এত সহজে সবকিছু মেনে নেয়ার মতো মানুষ? দীপ্রর কথায় চৈতালির রাগ হয়, তবে সেটা প্রকাশ না করে বলে, তাহলে অযথা সময় নষ্ট করো না, আমাকে আমার মতো যেতে দাও। দীপ্র ঘড়ির দিকে তাকিয়ে তাড়াহুড়ো দেখিয়ে বলে, তাড়াতাড়ি চলুন জবা, বাইরে রিকশা অপেক্ষা করছে, শেষে দেরি হলে তো আবার আমাকেই দোষ দেবেন। চৈতালি ঘড়ির দিকে তাকিয়ে দেখে প্রায় 8টা বাজে, তাই কথা না বাড়িয়ে দ্রুত গেটের বাইরে থাকা রিকশায় উঠে বসে পড়ে মাঝ বরাবর। এরপর দীপ্রকে কোন প্রকার কথা বলার সুযোগ না দিয়ে রিকশাওয়ালাকে উদ্দেশ্য করে বলে, তাড়াতাড়ি চলেন ভাই। রিকশাওয়ালা দীপ্র দিকে তাকাতেই দীপ্র ইশারায় কিছু একটা বলে সেও প্যাডেল ঘোরাতে থাকে। টুনটান শব্দে চলতে থাকে রিকশা। এদিকে দীপ্র বাইক নিয়ে পিছু নেয় তার প্রিয় জবার, তবে সব সময়ের মতো এবারও তার জবা সগৌরবে তাকে এড়িয়ে এগিয়ে যায় নিজ গন্তব্যে। আর দীপ্র সব না পাওয়াকে মাটি চাপা দিয়ে এই যে একটু শীতল কথোপকথন হলো সেটুকুকেই প্রাপ্তির খাতায় যোগ করে। অপেক্ষায় থাকে জবার মনে একটু হলেও জায়গা করে নেয়ার। চৈতালি টিচার্স রুমে ঢুকতেই সব আপারা একে একে তাকে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানাতে শুরু করেন, যা শুনে বেশ অবাক হয় সে, কারণ বিয়ের খবর সে সেভাবে কাউকেই জানায়নি। এর মাঝে নিশি আপা সামনে এসে খানিকটা অভিমান নিয়ে বলেন, এটা কেমন কথা চৈতালি? এমন একটা শুভ কাজ তুমি কাউকে না জানিয়ে সেরে ফেললে, এটা কি উচিত হয়েছে? আমাকেও খবরটা জানালে না, এটা মানতে কিন্তু আমার ভীষণ কষ্ট হয়েছে।
আচ্ছা, আগে নাহ জানাতে চাওনি, কিন্তু বিয়ের পরে তো জানাতে পারতে নাকি? চৈতালি কি বলবে ভেবে পায় না। তবুও মিনমিনে স্বরে বলে, না আসলে আপা। আপা এবার অভিমানের পাল্লাটা আরেকটু ভারী করে বলেন, এখন কোন সাফাই শুনবো না। আমাকে যে তুমি শুধু মুখে মুখে আপা আপা ডাকো সেটা আজ বুঝলাম। এবার বলো হঠাৎ কিভাবে কি? নিজেদের পছন্দ ছিল বুঝি? শেষ কথাটা শুনে চৈতালির অস্বস্তি হয়। কি বলবে ভাবতে থাকে। বিয়ের বিষয়টা আগে কাউকে না জানালেও ভেবেছিল বিয়ের পরদিন সবাইকে ফোন করে বিষয়টা জানাবে। কিন্তু যেই পরিস্থিতিতে যার সাথে বিয়ে হয়েছে তাতে তো কাউকে কিছু জানানোর কোন উপায় ছিল না। তাছাড়া যেই বিয়ে সে নিজেই এখনো পুরোপুরি মেনে নিতে পারেনি, যেই বিয়ের ভবিষ্যৎ সম্পর্কে সে নিজেই সন্দিহান, সেই বিয়ের ব্যাপারে আগ বাড়িয়ে কাকে কি বলবে। এদিকে চৈতালিকে এভাবে নীরব দেখে আপা বলেন, লজ্জা পাচ্ছ? আরে এত লজ্জার কিছু নেই। প্রথম প্রথম সবাই একটু লজ্জা পায়, ধীরে ধীরে সব লজ্জা পালিয়ে যায়। ভাগ্যিস সেদিন ফাল্গুনীর সাথে দেখা হয়েছিল, না হলে তো তোমার বিয়ের খবর জানতেই পারতাম না। যাক, এবার বলো তোমার বর ভালো আছে? এবার কথাগুলো বেশ হাসতে হাসতেই বলেন তিনি। ফাল্গুনীর নামটা শুনতাই চৈতালির কাছে বিষয়টা পরিষ্কার হয়। আপার এক কাজিন আর ফাল্গুনী একই সাথে পড়ালেখা করে, সেই সুবাদেই আপার সাথে ফাল্গুনীর পরিচয়। কলেজে নিশি আপা কিছু জানলে মুহূর্তেই সেটা সবাই জেনে যায়। কোন কথাই গোপন রাখতে পারেন না তিনি। শুধু তারেক স্যারের সাথে সখ্যতা বেশি থাকায় তার বিষয়টাতেই তাকে চুপ থাকতে দেখেছিল সবাই। নিশি আপার কথার উত্তরে চৈতালি বলে, জি ভালো আছে আপা। এরপর চোখ টিপ দিয়ে বলে, তারপর কোথায় বেরালে? মানে হানিমুনে কোথায় গিয়েছিলে? বিয়ের এই কদিনেই দেখছি চোখের নিচে কালি পড়ে গেছে। বর বোধ হয় গত কদিন ঘুমোতেই দেয়নি ঠিক মতো, তাই না? তো নিশি আপা আরো কিছু বলাতে চাইলেও বলতে পারেন না। তার আগেই চৈতালি ক্লাসের অজুহাত দেখিয়ে ব্যাগ রেখে চলে যায়। কারণ এসব কথা শোনা মাত্রই বিরক্তি আর রাগে তার মাথা গরম হয়ে যায়। বেলা 12টা। টিচার্স রুমে বসে জমে থাকা কিছু কাজে ব্যস্ত চৈতালি। হঠাৎ কারো ডাকে ফিরে তাকাতেই দেখে রীতা আপা। চৈতালি সালাম জানাতেই তিনি উত্তর দিয়ে চেয়ার টেনে বসতে বসতে বলেন, কেমন আছো চৈতালি? চৈতালি মৃদু হেসে বলে, ভালো আছি আপা। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি বলো তোমার কি খবর? সেদিন নিশির কাছে শুনলাম তোমার বিয়ে হয়েছে। শুনে গত কদিনে তোমাকে বেশ কয়েকবার ফোন করেছিলাম, কিন্তু তুমি তো পুরোই লাপাত্তা। হঠাৎ বিয়ে, তাও আবার কাউকে কিছু না জানিয়ে। চৈতালি এই বিষয়টা নিয়ে কথা বাড়াতে ইচ্ছুক না থাকায় ভাবলেশহীনভাবে বলে, হঠাৎ করেই সব হয়ে গেছে আপা। তাই কাউকে কিছু জানানোর সুযোগ হয়নি। রীতা আপা চৈতালির হাতের ওপরে হাত রেখে বলে, সুযোগ হয়নি নাকি ইচ্ছে করে জানাওনি? কারণ বিয়ের কোন উচ্ছ্বাস বা আনন্দ কোনোটাই আমি তোমার চেহারায় দেখতে পাচ্ছি না। কি হয়েছে সত্যি করে বলো তো? কোন সমস্যা? কলেজে জয়েন করার পর থেকে রীতা আপা ভালো মন্দ সব পরিস্থিতিতে সব সময় চৈতালির পাশে থেকেছে। বড় বোনের মতো আগলে রেখেছে। যার কারণে রীতা আপার জন্য চৈতালি সব সময় আলাদা এক শ্রদ্ধা আর ভালোবাসা অনুভব করে। তবে তাই বলে যে পারিবারিক বা নিজস্ব সবকিছু তার সাথে শেয়ার করেছে তা নয়। দীপ্রুর বিষয়টাও কখনো বলা হয়নি আপাকে। প্রয়োজন মনে করেনি। কিন্তু আজ এভাবে জানতে চাওয়ায় না চাইতেও চৈতালির চোখ দুটো ছলছল করে ওঠে। নিজেকে একা ভাবা চৈতালির মনে হয় যেন অনেক দিন পর কেউ পরম মমতা নিয়ে তাকে আগলে রাখতে চাইছে, তার কষ্টের ভাগ নিতে চাইছে। আর এজন্য ইচ্ছে না থাকলেও ঘটে যাওয়া সবকিছু রীতা আপাকে একের পর এক খুলে বলে। সব বলতে গিয়ে এক পর্যায়ে কান্না চেপে রেখে কাপা কণ্ঠে বলে, এই মুহূর্তে আমি এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে দিন পার করছি আপা। আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত আর কি করা উচিত না। কোনোভাবেই আমি দীপ্রকে মাফ করতে পারছি না আপা। মেনে নিতে পারছি না এই বিয়ে। দীপ্র ভালো মানুষ, তার সব ভালো, কিন্তু আমার জন্য সে না। তার বর্তমান অবস্থা দেখে তার জন্য আমার ভীষণ মায়া হয় আপা। কিন্তু যখন মনে পড়ে যে তার জন্যই আমার পুরো পরিবার আমাকে ঘৃণা করে, তখন আমি আর নিজেকে ঠিক রাখতে পারি না। নিজের ওপরেও তখন প্রচণ্ড রাগ হয়। এতক্ষণ ধরে রীতা আপা চৈতালির সব কথা চুপচাপ শোনেন। এত শিক্ষিত, ঠান্ডা, ভদ্র, মায়ে ভরপুর মেয়েটা এভাবে ভেঙে পড়ছে বিষয়টা মেনে নিতে কষ্ট হয় তার। তবুও কিছুক্ষণ নীরব থেকে এরপর বলেন, জীবনটা তোমার চৈতালি। তাই সামনে কি করবে বা কি করা উচিত এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার অধিকারও শুধুমাত্র তোমার। তবুও বড় আপা হিসেবে যদি অনুমতি দাও তাহলে একটা কথা বলি। চৈতালি দ্রুত চোখ মুছে বলে, হ্যাঁ আপা বলুন না। এতে অনুমতি চাওয়ার কি আছে? বিয়েটা মেনে নিতে বলবো না, তবে বলবো হুট করে কোন সিদ্ধান্ত নিও না। সময় নাও।
বয়সে ছোট বড় এসব চিন্তা ছেড়ে ফেলো মন থেকে। যেটুকু বললে তাতে বুঝলাম ছেলেটা তোমাকে প্রচণ্ড ভালোবাসে। সত্যিকার ভালোবাসায় বয়স কোন ব্যাপার না। তোমাকে হারাতে চায়নি বলেই কাউকে না জানিয়ে এত বড় একটা পদক্ষেপ নিয়েছে। ভেবো না আমি দীপ্রর পক্ষে কথা বলছি। সে যা করেছে সেটা অবশ্যই অন্যায়, কিন্তু কেন করেছে এটাও দেখার বিষয়। তাছাড়া বিয়ে তো কোন ছেলেখেলা নয়। তোমার নিজেরও তো একটা সম্মান আছে নাকি? তাই বলছি সময় নাও, দেখবে সময়েই তোমাকে সঠিক দিক নির্দেশনা দেবে। আপার কথাগুলো শুনে চৈতালির মন অনেকটাই হালকা হয়। আপাকে ধন্যবাদ জানিয়ে কিছু বলতে নিতেই পরবর্তী ক্লাসের সময় হয়ে যায়। তাই কথা না বাড়িয়ে হাসি মুখে বিদায় নিয়ে চলে যায় ক্লাস নিতে। এদিকে রীতা আপাও চৈতালির মন কিছুটা ভালো করতে পেরেছে ভেবে ভীষণ খুশি হন। কারণ শুরু থেকেই সে তাকে নিজের হারিয়ে যাওয়া বোনের জায়গায় বসিয়েছেন। আর এই কারণেই চৈতালির জন্য তার এত মায়া। সেদিনের পরে কেটে গেছে এক সপ্তাহ। গত কদিনের প্রতিদিনই কলেজে যাওয়া আসার সময় দীপ্রর সাথে ছিল। সাথে বলতে বাইক নিয়ে পেছনে পেছনে থাকা আর কি। শুধু তাই নয়, এলাকার একটা রিকশাও তার জন্য ঠিক করে রেখেছে, যার জন্য এখন আর কলেজে যাওয়া আসার সময় তাকে কষ্ট করে রিকশা ঠিক করতে হয় না। চৈতালি অবশ্য এত সহজে দীপ্রর এসব মেনে নিত না, কিন্তু সেদিন রীতা আপার বলা কথাগুলো তাকে বেশ প্রভাবিত করে। আর তাই অনিচ্ছা সত্ত্বেও দীপ্রর টুকটাক বিষয় সে মেনে নেয়। গত এক সপ্তাহে এই বাসার কারোর সাথে তার সখ্যতা গড়ে ওঠেনি ঠিকই, তবে নিজের কাজগুলো নিজে করার স্বাধীনতাটা পেয়েছে। প্রয়োজনে নিজের ইচ্ছে মতো রান্নাঘরে যেতে পারছে, নাস্তা বানানোর সময় সবার জন্যই নাস্তা বানাচ্ছে, সন্ধ্যায় চা বানাচ্ছে, এতেই খানিকটা স্বস্তি পাচ্ছে সে। প্রয়োজন ছাড়া অবশ্য রুম থেকে বের হয় না চৈতালি। কে কখন কি বলে বসে সেই ভয়টা সবসময় তার ভেতর কাজ করে। যদিও দীপা গত কদিন ধরে চুপচাপই আছে। আসাদ সাহেবও খুব দরকার ছাড়া তার সাথে কোন কথা বলেনি এই কদিন। তবুও সেদিন কলেজের কাজে ফিরতে দেরি হলে আসাদ সাহেব তাকে ডেকে শুধু বলেছিলেন, দেরি হলে যেন বাসায় ফোন করে জানিয়ে দেয়। কথা বলতে ব্যাস এটুকুই। তবুও এ কথাটুকুতেই তার মনে দীপ্র বাবার জন্য শ্রদ্ধা বেড়ে গিয়েছিল বহুগুণ। বাবার কোথাও সেদিন খুব মনে পড়েছিল, কিন্তু সেটাকে আবার জোর করেই চেপে রাখে মনের গভীরে। সেদিনের পরে দিতি আর এই বাসায় পা রাখেনি। ভাইয়ের এমন কাণ্ডে নাকি তিনি প্রচণ্ড হতাশ আর লজ্জিত। মামের ফোনালাপে এটুকুই বুঝেছে চৈতালি। তবে দিঠি প্রয়োজনে তার সাথে টুকটাক কথা বলে। মেয়েটাকে ভালোই লাগে তার। তাকে দেখলেই ফাল্গুনির কথা মনে পড়ে। কিন্তু দীপ্রকে নিয়ে কথা বলা শুরু করলেই বিরক্ত হয় চৈতালি। তখন কাজের বাহানা দেখিয়ে সমাপ্তি টানে তাদের কথোপকথন। এক সপ্তাহে কিছু কিছু সম্পর্কে হালকা পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি দীপ্রর প্রতি তার মনোভাব। খুব বেশি প্রয়োজন ছাড়া তাদের মাঝে তেমন কোন কোথাও হয়নি। একটা শীতল অথচ যেকোনো সময়ে ঝড় বইতে পারে এমন একটা সম্পর্ক দুজনের মাঝে। আজ অবশ্য একটা কারণে চৈতালির একটু ভালো লাগছে। দিঠির কাছে শুনেছে আগামী পরশু নাকি দীপ্র ভার্সিটিতে জয়েন করবে। এর মানে পরশু থেকে দীপ্রর নজরদারি থেকে মুক্তি পাবে সে। রোজ রোজ এভাবে মেয়েদের কলেজের সামনে দীপ্রকে দাঁড়ানো দেখতে বিরক্ত লাগে তার। এসব ভাবনার মাঝে ঘড়ির দিকে চোখ পড়তেই দেখে রাত প্রায় 12টা। কখন যে এত রাতে হয়ে গেছে টেরই পায়নি সে। কিছু খাতা চেক করতে হবে, তাই দ্রুত সব বের করে চেয়ারে বসতেই দীপ্র বারান্দা থেকে ঘরে ঢুকে ধীর পায়ে এগিয়ে এসে তার টেবিলের ওপরে একটা জবা ফুল রেখে বলে, 3টা ফুটেছে। আপনার পছন্দ তাই একটা ছিঁড়ে আনলাম। চৈতালি ভেবেছিল কিছু বলবে না, কিন্তু ফুল ছেঁড়া তার একদম পছন্দ না। তাই গম্ভীর কণ্ঠে বলে, ফুল গাছই সুন্দর, আমার জন্য আর কোনোদিন ফুল ছিঁড়বে না। দীপ্র কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে তার দিকে। চোখে এক অদ্ভুত ব্যথা জমে উঠলেও সেই ব্যথা এড়িয়ে মুচকি হেসে বলে, ঠিক আছে ছিঁড়ব না। কিছু সময় নীরব থেকে দীপ্র বলে, পরশু আমার চাকরির জীবনের প্রথম দিন, আমাকে উইশ করবেন না? চৈতালি ছোট্ট করে বলে, শুভকামনা রইল। ব্যাস এটুকুই, আর কিছু বলবেন না? দীপ্র এবার আক্ষেপ করে বলে, শুধুমাত্র আপনার জন্যই কিন্তু আমি এই প্রফেশন বেছে নিয়েছিলাম। বলেছিলাম একদিন, মনে আছে? শুধুমাত্র আপনার কাছাকাছি থাকতে চাই বলে। অথচ আমার কোন বিষয়ে আপনার কোন আগ্রহ নেই, নেই কোন উচ্ছ্বাস কিংবা বিন্দু পরিমাণ আনন্দ। চৈতালি ভেতরে ভেতরে কেঁপে ওঠে। তবে যেহেতু সে এই বিষয়ে কথা বলতে চায় না তাই প্রসঙ্গ পাল্টে বলে, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। দীপ্র জানত তার এসব কথায় চৈতালির কোন কিছু যায় আসে না। তাই দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি আলোতে ঘুমোতে পারি না, অবশ্য সোফাতেও ঘুমাতে পারি না। জীবনে এই প্রথম সোফায় ঘুমাচ্ছি, কারণ আমার ভুলের জন্য আপনার সাজানো পৃথিবী নষ্ট হয়ে গেছে।
আমি ধৈর্য নিয়ে সবটা সামলাতে পারিনি জবা। ভয় ছিল সময় নিয়ে সবটা সামলাতে গিয়ে যদি আপনাকে হারিয়ে ফেলি। আর তাই আপনার দেয়া এই শাস্তি আমি মেনে নিয়েছি। যতদিন আপনি না চাইবেন ততদিন। চৈতালি এবার বিরক্ত হয়। দীপ্রর এসব কথা শুনতে ভালো লাগে না তার। তাই তার কথা শেষ হবার আগেই একরাশ বিরক্তি নিয়ে গম্ভীর কণ্ঠে বলে, স্বেচ্ছায় কারাবাসে যেতে চাইলে কারো কি সাধ্য আছে তাকে বাঁচানোর? দীপ্র হাসে। এরপর কিছুটা কাছাকাছি এসে বলে, কারাবাসে থেকেও যদি ভালোবাসার মানুষটির একটু সান্নিধ্য পাওয়া যায়, কাছ থেকে মন ভরে তাকে দেখা যায়, তবে তেমন কারাবাস থেকে আমি কোনোদিন মুক্তি পেতে চাইব না। বরং আজীবন বন্দী থাকব শুধুমাত্র তাকে মন ভরে দেখার জন্য। কথাটা বলেই চুপচাপ সোফায় গিয়ে শুয়ে পড়ে দীপ্র। এদিকে হঠাৎ এভাবে কাছে আসায় কিছু সময়ের জন্য চৈতালির পুরো শরীর কেঁপে ওঠে। মনে পড়ে যায় কিছু পুরনো তিক্ত স্মৃতি, যা সে কোনোভাবেই মনে করতে চায় না। চলবে। প্রিয় জবা ফুল, পর্ব -33। মৌমিতা হোসেন। আজ প্রথম দিন ক্লাস নিয়েই অনেকের পছন্দের তালিকায় নাম লিখিয়ে ফেলেছে দীপ্র, বিশেষ করে ছাত্রীদের। এর অবশ্য আরেকটা কারণও আছে। সাদা শার্ট, কালো প্যান্ট, মানানসই জুতা সব মিলিয়ে এমন ফর্মাল লুকে তাকে দেখতে আজ একেবারেই অন্যরকম লাগছিল। তাই তো করিডোরে আজ অনেক মেয়েদেরই আড্ডার টপিকস হলো নতুন লেকচারার দীপ্র স্যার। তবে ফাল্গুনির এই বিষয়টা ভালো লাগে না। তার দুলাভাইকে কেউ অন্য নজরে দেখুক এটা সে একেবারেই চায় না। ফাল্গুনি ভাবে, একটা মাত্র দুলাভাই আমার। আপু হয়তো এখনো দুলাভাইকে ঠিকমতো মেনে নিতে পারেনি, কিন্তু আজ না হোক কাল মেনে তো নেবেই। পুরুষ মানুষ বউয়ের অবহেলা পেয়ে যদি আবার অন্যদিকে নজর দিয়ে ফেলে, না না, এমনটা হতে দেয়া যাবে না। আজই বিষয়টা ভাইয়াকে জানিয়ে সতর্ক করে দেব। বিশেষ করে ক্লাসের ওই ন্যাকা লামিয়ার ব্যাপারে তো সতর্ক করতেই হবে। অনেক আগে থেকেই ভাইয়ার ওপরে এই মেয়ের নজর আছে। তাছাড়া আপুর খবরটাও নিতে হবে। বিয়ের পরে আর সেভাবে ভাইয়ার কাছ থেকে আপুর ব্যাপারে সব জানা হয়নি। এসব ভাবতে ভাবতে করিডোর থেকে হেঁটে আসতেই দীপ্রর সাথে দেখা হয় তার। ফাল্গুনিকে এভাবে চিন্তিত দেখে দীপ্র বলে, কি ব্যাপার ফাল্গুনি? কি নিয়ে এত চিন্তিত? ফাল্গুনি সালাম জানিয়ে বলে, এই তো স্যার, তেমন কিছু না। দীপ্র কপালে ভাঁজ ফেলে মুচকি হেসে বলে, প্রথম দিনেই ভাই থেকে স্যার হয়ে গেলাম। ফাল্গুনি চারিদিকে চোখ বুলিয়ে নিচু স্বরে বলে, এখানে তো স্যার বলেই সম্বোধন করতে হবে। করা উচিত তাই না? ফাল্গুনির কথায় দীপ্র খুশি হয়। এরপর বলে, তুমি এক কাজ করো, ছুটির পরে আসো, তখন কথা বলি। আজ তো একটু তাড়া আছে ভাইয়া। উপোস সরি স্যার। কথাটা বলেই হেসে উঠে ফাল্গুনি। দীপ্র নিজেও মুচকি হেসে বলে, তোমার আপাকে নিয়ে চিন্তা করো না, তিনি ভালো আছেন। তুমি শুধু মন দিয়ে পড়ো আর আমার শ্বশুর শাশুড়িকে সামলাও। ঠিক আছে, ঠিক আছে। দীপ্র ঘড়ির দিকে তাকিয়ে চারপাশে তাকাতেই দেখে কয়েক জোড়া কৌতূহলী চোখ তাকিয়ে আছে তাদের দিকে। তাই দেরি না করে ফাল্গুনির কাছ থেকে বিদায় নিয়ে দ্রুত প্রস্থান নেয় সেই জায়গা থেকে। এদিকে ফাল্গুনিও ভাব নিয়ে এগিয়ে যায় সেমিনারের দিকে। ঘড়ির কাঁটায় এখন দুপুর 2টা 20। তীব্র গরমে চারপাশের বাতাস ভারী হয়ে উঠেছে। রোদের তাপে আজ বাইকের সিটটাও গরম। এই গরমে পৌনে 2টা থেকে চৈতালির কলেজের সামনে দাঁড়িয়ে আছে দীপ্র। দীপ্র ক্লান্ত চোখে আকাশের দিকে তাকিয়ে দেখে পুরো আকাশ জুড়ে সাদা কালো মিশ্র মেঘ মেসে বেড়াচ্ছে। তবে বৃষ্টির কোন আভাস নেই। দীপ্র মনে মনে ভাবে, বৃষ্টি হলে ভালো হতো, একটু হলেও স্বস্তি মিলত। দীপ্র আবারও ঘড়ির দিকে তাকিয়ে সামনে তাকাতেই দেখে চৈতালি একজন মাঝ বয়সী নারীর সাথে কথা বলতে বলতে বের হচ্ছে। এদিকে চৈতালি ভেবেছিল দীপ্র আজ আসবে না। শুধু আজ কেন ভেবেছিল, এখন থেকে বোধহয় আর ছুটির পরে কলেজের সামনে তাকে দেখা যাবে না। কিন্তু সকল ভাবনায় পানি ঢেলে নিয়ে দীপ্রকে আজও এখানে দেখে চৈতালি খানিকটা বিরক্ত হয়। কপালে ভাঁজ ফেলে বলে, আজও এসেছে। এই ছেলেটার সমস্যা কি? চৈতালির সাথে ছিলেন রীতা আপা। তিনি চৈতালির কথা শুনে সামনে তাকিয়ে দীপ্রকে দেখে মুচকি হেসে বলেন, তোমাকে ভালোবাসে। এটাই তার প্রধান সমস্যা বুঝলে চৈতালি। চৈতালি বলে, আপনিও শুরু করলেন আপা। সত্যি বলছি দীপ্র যে এখানে এসে এভাবে দাঁড়িয়ে থাকে এটা আমার কাছে ভীষণ বিরক্তিকর বলে মনে হয়। এসব কি? রীতা আপা হেসে বলেন, এসব পাগলামি। আর ভালোবাসায় এমন পাগলামি থাকা ভীষণ দরকার। চৈতালি খানিকটা রাগ দেখিয়ে বলে, সব জেনেও এসব বলছেন? আপনার কাছ থেকে এমন কথা আশা করিনি আপা। রীতা আপা চৈতালির কথা শুনেও না শোনার ভান করে বলে, আজ কিন্তু তোমার বরকে অনেক হ্যান্ডসাম লাগছে মাশাআল্লাহ। আশেপাশে তাকিয়ে দেখো অনেকেই তার দিকে কিভাবে যেন আচোখে চোখে তাকাচ্ছে। এটা কিন্তু ভালো লক্ষণ নয়। রীতা আপার কথা শুনে চৈতালিও খেয়াল করে দেখে ঠিকই আচোখে অনেক মেয়ে দীপ্রর দিকে তাকিয়ে কিছু বলছে আর হাসছে।
মেয়েদের এমন ছ্যাঁচড়ামো দেখে ভীষণ বিরক্ত হয় সে। এরপর নিজেও এক পলক তাকায় দীপ্রর দিকে। দীপ্রর চোখে সানগ্লাস থাকার পরেও সে যে তার দিকেই তাকিয়ে আছে সেটা বোঝা যায়। চৈতালি খেয়াল করে দেখে সত্যি আজ দীপ্রকে অন্যরকম লাগছে। বেশ পরিপাটি, তবে চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট। গরমে ঘেমে শার্ট ভিজে গেছে, কপালেও ঘাম। চৈতালি যখন দীপ্রকে দেখতে ব্যস্ত ঠিক সেই সময়ে রিকশাওয়ালা ভাই এসে ডাক দিলে দৃষ্টি সরিয়ে চুপচাপ রিকশায় উঠে বসে। রীতা আপাকে বিদায় জানাতেই চলতে থাকে রিকশা। আর চৈতালির ভেতরের বিরক্তি কমে সৃষ্টি হয় অন্যরকম এক অনুভূতি। এদিকে প্রতিদিনের মতো আজও তাকে এড়িয়ে এভাবে রিকশায় উঠে বসাতে দীপ্র মনটা বিষণ্ণ হয়ে ওঠে। আজ ভার্সিটি থেকে কত কষ্ট করে এসেছে, আজ অন্তত কিছু একটা বলতে পারত সে। এসব ভেবে খানিকটা অভিমান নিয়েই ধীরে ধীরে বাইক নিয়ে আসে সে। বাসায় ফিরে দেখে সবাই একসাথে বসে খাচ্ছে। চৈতালি চুপচাপ রুমে চলে যায়। দীপ্রও পেছনে পেছনে যেতে নিলে দীপা বলে, কিরে দীপ্র, আজও কি তুই চৈতালিকে আনতে গিয়েছিলি? হ্যাঁ মা। দীপা বিরক্ত হয়ে বলে, তোর বউ কি বাচ্চা মানুষ? এত বছর কি সে একা একা চলাফেরা করেনি? দীপ্র শান্ত স্বরে বলে, এত বছর সে অবিবাহিত ছিল মা, তাই একা চলাফেরা করেছে। এখন তার জন্য আমি আছি। দীপা কণ্ঠে তেজ নিয়ে খানিকটা গলা উঁচিয়ে বলে, কোন কিছুতেই বেশি বাড়াবাড়ি ভালো না। যেই মেয়ে তোকে স্বামী হিসেবে মানেই না তার জন্য। আহা, এসব কি হচ্ছে দীপা? ছেলে মেয়ে দুজন মাত্রই বাসায় ফিরেছে, এখনই এসব কি শুরু করলে? সব জেনেও কেন এসব বলছো? দীপাকে থামিয়ে দিয়ে আসাদ সাহেব কথাগুলো বলতেই দীপা চোখের পানি লুকিয়ে কাপা গলায় বলে, কারণ আমি আমার ছেলের এই কষ্ট দেখতে পারবো না। তবুও মানতাম যদি তাদের মাঝে সব ঠিক থাকতো। জোর করে বিয়ে করে সবার কাছে খারাপ হয়েছে, এমনকি তুমিও আমার ছেলেকে ছাড়োনি। এসব কোন কিছু দেখেই তো ওই মেয়ে নরম হচ্ছে না, তাহলে কার জন্য এত কষ্ট করে সে? আসাদ সাহেব কণ্ঠে গম্ভীরতা এনে বলে, তুমি চুপ করবে নাকি খাবার রেখে উঠে যাব? ধৈর্য ধরো, নিজের সময় নাও, ওদেরকেও সময় দাও। কোন কিছুতেই এত অস্থিরতা ভালো না। আর হ্যাঁ, ছেলে এখন বিয়ে করেছে, তাদের সব বিষয়ে এভাবে কথা বলো না। তুমি এখন শাশুড়ি, এটা মনে রেখে চলার চেষ্টা করো। দীপা আর কথা বাড়ায় না, চুপচাপ খাবার রেখে রুমে চলে যায়। এদিকে আসাদ সাহেব দীপ্রকে উদ্দেশ্য করে বলে, আজ প্রথম দিন, নিশ্চয়ই অনেক ধকল গেছে, তাই মায়ের কথায় কান না দিয়ে ফ্রেশ হয়ে এসে খেয়ে নাও। চৈতালিকেও বলো খেয়ে নিতে। যা করেছ তাতে এমন পরিস্থিতিতে বারবার পড়তে হবে এটা মাথায় রেখো। দীপ্র কিছু বলে না, দীর্ঘশ্বাস ছেড়ে চলে যায় রুমে আর ভাবতে থাকে সমস্যার সমাধান নিয়ে। রাত 12টা, বারান্দায় চুপচাপ বসে আছে চৈতালি। কিছুক্ষণ আগেই এক পশলা বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে দুপুরের সেই তীব্র গরমের অনেকটাই কমেছে। ঝিরঝির হাওয়ায় শরীরের সাথে সাথে বিষণ্ণ মনে অল্প হলেও মিলেছে স্বস্তি। দুপুরে দীপার কথায় প্রথমে খারাপ লাগলেও কিছু সময় পর চৈতালি নিজেই নিজেকে আশ্বস্ত করে। এমন আরো অনেক কথা শোনার জন্য মনকে প্রস্তুত করে। এরপর ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে বসতেই কখন যে ঘুমিয়ে পড়ে টেরই পায় না সে। শাশুড়ির বলা কথায় দুজনের মাঝেই চলমান অস্থিরতার কারণে একে অপরের সাথে কোন কোথাও হয় না আর। এদিকে দীপ্র নিজেও হয়তো নিজেকে সময় দিচ্ছিল, তাই সে নিজেও সন্ধ্যা থেকে বাসার বাইরেই ছিল। রাত করে বাসায় ফিরে মায়ের মান কিছুটা হলেও ভাঙিয়ে মাত্রই রুমে আসে। লাইট জ্বালিয়ে পুরো রুমে চোখ বুলায়, কিন্তু চৈতালিকে না পেয়ে ধীরে পায়ে হেঁটে যায় বারান্দার দিকে। চৈতালিকে চুপচাপ বসে থাকতে দেখে নিজেও দাঁড়ায় তার পাশে। বেশ কিছু সময় চলে দুজনের মাঝে নীরবতা। চৈতালি হঠাৎ নীরবতা ভেঙে বলে। চৈতালিকে বারান্দায় চুপচাপ বসে থাকতে দেখে দীপ্র নিজেও দাঁড়ায় তার পাশে। বেশ কিছু সময় চলে দুজনের মাঝে নীরবতা। হঠাৎ জোরে বাতাসের সাথে বৃষ্টির ঝাপটা এলে চৈতালি নীরবতা ভেঙে বলে, আবার বৃষ্টি এলো। আজ বোধহয় এই আষাঢ়ি বৃষ্টির রাত ভরে পুরো শহর ভেজানোর মিশনে নেমেছে। দীপ্র কিছু না ভেবেই বাইরের দৃষ্টি রেখে মৃদু স্বরে বলে, সরি। চৈতালি কিছু হয়নি এমন ভাব করে বলে, সরি কেন? দীপ্র তপ্ত শ্বাস ফেলে বলে, আজ মা যা বলেছে সব কিছুর জন্য আমি ভীষণ অনুতপ্ত জবা। মা না বুঝে না জেনে যা মাথায় এসেছে বলেছে। আপনি কিছু মনে করবেন না প্লিজ। চৈতালি মুচকি হাসে, যেই হাসিতে ছিল তাচ্ছিল্যের আভা। এরপর খানিকটা ক্ষোভ মিশ্রিত কণ্ঠে বলে, যদি মনে করি, যদি তোমার মায়ের কথায় কষ্ট পাই, তখন তুমি কি করবে দীপ্র? দীপ্র এবার চোখ তুলে তাকায়। চৈতালির পানে দৃষ্টি রেখে বোঝার চেষ্টা করে তার অভিমানের পাল্লাটা ঠিক কতটা। এর মাঝে চৈতালি ধীরে ধীরে বলে, যেই ক্ষত তুমি নিজে দিয়েছ তার জন্য অনুতপ্ত হচ্ছ কেন? যদিও তোমার মতে এরই নাম ভালোবাসা, তাই না?
আচ্ছা দীপ্র, তুমি আমাকে এতটা ভালোবাসো কেন? জানি না। চৈতালি অবাক চোখে তাকিয়ে বলে, কিছু না জেনেই ভালোবেসেছ। দীপ্র হালকা হেসে বলে, ভালোবাসতে কোন কারণ লাগে না জবা। ভালোবাসা হঠাৎ হয়ে যায়। চৈতালি এবার রাগ দেখিয়ে বলে, কিন্তু এটা তো ভালোবাসা নয় দীপ্র। এটা তোমার জিদ। শুধুমাত্র তোমার জিদের কারণে আজ আমার এই অবস্থা। পরিবার থেকে বিচ্ছিন্ন। তোমার মায়ের চোখে অপরাধী। অথচ আপনি শুধু আমার জিদের কথাই বলছেন জবা। সত্যি করে বলুন তো, আপনার কোন জিদ নেই? আপনার কি মনে হয় না আপনারও একটু জিদ কমানো উচিত? আপনার মনে হয় না আমাকে অন্তত একবার সুযোগ দেওয়া উচিত? আমি কি সত্যি এতটা অযোগ্য? চৈতালির চোখ দুটো ছলছল করে ওঠে। ভরাট কণ্ঠে বলে, না, তুমি অযোগ্য নও দীপ্র। বরং অনেক বেশি যোগ্য। কিন্তু আমার সাথে তো তোমার যায় না দীপ্র। আমার একটা অতীত আছে, বয়সেও। চৈতালি আর বলতে পারে না। তার আগেই দীপ্র তার কাছে এসে ঠোঁটে আঙুল দিয়ে চুপ করিয়ে বলে, চুপ করুন জবা। এই বিষয়ে আর একটা কোথাও নয়। দয়া করে আপনার এই একই কথা বন্ধ করুন। আপনার এই একই কথা শুনতে শুনতে আমি ক্লান্ত। পুরনো সব ভুলে মাথায় শুধু এটাই রাখুন যে আমরা এখন স্বামী স্ত্রী। এভাবে এত কাছে আসায় চৈতালি অপ্রস্তুত হয়। কালকের মতো পুরনো স্মৃতি ভেসে ওঠে নিমিষেই, তবে এবার আর অস্বস্তি হয় না। পেছনে যেতে চাইলেও যেতে পারে না। মনে হয় যেন পা দুটো জমে গেছে। এদিকে বৃষ্টির বেগ বাড়তে থাকে। দীপ্র ক্ষণিক সময়ের জন্য কেমন যেন ঘোরের মধ্যে চলে যায়। চৈতালির দিকে অপলক তাকিয়ে থাকে। হাত বাড়িয়ে কপালের এলোমেলো চুলগুলো সরিয়ে দেয়। চৈতালি দীপ্রর এমন দৃষ্টি দেখে দ্রুত পরিস্থিতি সামলে নিজেদের মাঝে দূরত্ব টেনে এনে বলে, আজ থেকে তুমি তোমার বিছানায় ঘুমিও। আর একটা অনুরোধ থাকবে, এভাবে রোজ আমার কলেজের সামনে এসে দাঁড়িয়ে থেকো না। কথাটা বলেই রুমে চলে আসে চৈতালি। দীপ্র নিজেকে সামলে কিছু একটা ভেবে পেছনে পেছনে এসে বলে, মানে? আজ থেকে আমরা। চৈতালি বিছানায় বালিশ ঠিক করতে করতে বলে, তোমার মা যদি জানতে পারে বিয়ের রাত থেকে তুমি সোফায় ঘুমুচ্ছ, তখন শুধু শুধু আরেক কাণ্ড ঘটাবে। আবারও লজ্জায় পড়তে হবে আমায়। অকারণে অপমানিত হতে হবে। তাই তুমি তোমার বিছানাতেই ঘুমাও। নাটক সিনেমার মতো এসব আর কয়দিন ভালো লাগে বলো? সত্যি বলতে আমাকে নিয়ে তোমার এত বাড়াবাড়ি আমার আর ভালো লাগছে না। তাই আপাতত আমার এই অনুরোধ দুটো রাখো। কিন্তু একসাথে ঘুমোতে গেলে যদি। চৈতালি এবার চোখ গরম করে তাকাতেই দীপ্র হেসে বলে, এভাবে তাকাচ্ছেন কেন? আমি তো বলতে চাচ্ছিলাম একসাথে ঘুমালে যদি আপনার সাথে আমার গল্প করতে ইচ্ছে করে। কিন্তু আপনি তো দেখছি কি নাকি ভেবে চলেছেন জবা। চৈতালি বিরক্ত হয়। ভীষণ বিরক্ত। কারণ দীপ্রকে নিয়ে এমন কিছু ভাবতে তার এখনো বেশ সময় বাকি। আদৌ কখনো সেভাবে মেনে নিতে পারবে কিনা সেটাও জানে না সে। হয়তো পারবে। সময়ের সাথে সাথে হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে। রীতা আপা তো তাই বলল। সময় নিতে। হুট করে কোন সিদ্ধান্ত না নিতে। তাই তো করছে সে। তাছাড়া আজ শাশুড়ি যা বলেছে সেখানেও তো কোন ভুল ছিল না। বউয়ের জন্য নিজের ছেলের এমন পাগলামি কোন মা মেনে নেবে? আর সব ভেবেই আপাতত এটুকু এগিয়েছে চৈতালি। এসব ভাবনার মাঝে দীপ্র আবার বলে, উত্তর দিলেন না তো। আপনি কি ভেবেছেন? চৈতালি বিরক্ত হয়ে বলে, কিছু ভাবিনি। সকালে উঠতে হবে। ঘুমাও। দীপ্র বুঝতে পারে চৈতালির মনের অবস্থা। তাছাড়া সে নিজেও আজ প্রচণ্ড ক্লান্ত। তাই রুমের লাইট অফ করে বিছানার দিকে যেতে নিলেই চৈতালি লাফ দিয়ে উঠে বসে বলে, লাইট অফ করেছ কেন? লাইট অন করো। দীপ্র দ্রুত অন করে বলে, কি হয়েছে? কোন সমস্যা? চৈতালি দৃঢ় কণ্ঠে বলে, আজ থেকে লাইট অন করে ঘুমাবো। রুমের লাইট অফ করা যাবে না। দীপ্র অবাক হয়ে বলে, কিন্তু কেন? আপনি তো জানেন এই ব্যাপারে আমি কোন কথা শুনবো না। তুমি না আমাকে ভালোবাসো। তাহলে আমার এসব আবদার তো মানতেই হবে দীপ্র। দীপ্র হেসে বলে, ওকে ওকে। আপনি যা বলবেন তাই হবে। এরপর আর কথা না বাড়িয়ে দুজন দুই দিকে ফিরে শুয়ে পড়ে। পাড়ি জমানোর চেষ্টা করে ভিন্ন দুই স্বপ্নের জগতে। কিন্তু পারে না। চৈতালির ভেতরে শূন্যতা, অস্বস্তি আর এক অদ্ভুত ভয় কাজ করে। এদিকে দীপ্রর চোখে একদিকে থাকে আনন্দের ঝলক, অন্যদিকে চৈতালির ভালোবাসা পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। তবে চৈতালির অনুমতি ছাড়া সে আর আগাবে না বলে প্রতিজ্ঞা করে নিজের কাছে। কেটে যায় অনেকটা সময়। ভোর হবে হবে। অথচ বাইরে এখনো ঝুম বৃষ্টি। ক্লান্ত দীপ্র কিছু সময় পরেই তলিয়ে যায় ঘুমের জগতে। তবে চৈতালি কাটায় নির্ঘুম রাত। এভাবে কারোর সাথে একই বিছানায়। না আর ভাবতে পারে না সে। আর তাই অপেক্ষায় থাকে ভোর হবার, অপেক্ষায় থাকে ভেতরে জমানো ঝড় থামার। প্রায় 2 ঘন্টার মিটিং শেষ করে মাত্রই টিচার্স রুমে এসে বসেছে চৈতালি।
এর মাঝে রীতা আপা এসে পাশে বসতেই চৈতালি ক্ষোভ নিয়ে বলে, এসব কি রীতা আপা? তারেক স্যারের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণ হবার পরেও নাকি তাকে এখনো বরখাস্ত করা হয়নি। এসবের মানে কি? আমিও বুঝতে পারছি না। তবে শুনেছি ওপর মহলের নির্দেশে নাকি ওনাকে আবার এখানে আনার পরিকল্পনা চলছে। এমনটা হলে ভীষণ অন্যায় হবে আপা। ছাত্রীরা টিচারদের প্রতি, কলেজের প্রতি আস্থা হারাবে। তাছাড়া আমরাও তাদের সামনে মুখ দেখাতে পারবো না। অন্যায়কারীকে প্রশ্ন দিয়ে কিভাবে মাথা তুলে তাদের সামনে যাব বলতে পারেন? রীতা আপা মলিন কণ্ঠে বলে, আমাদের হাত পা বাঁধা চৈতালি। যতটুকু সাধ্যে ছিল চেষ্টা করেছি। এখন আল্লাহ ভরসা, দেখো কি হয়। চৈতালি তেজ দেখিয়ে বলে, এত দেখতে পারবো না আপা। ওনাকে আবার আনলে আমি চাকরি ছেড়ে দেব। এমন নোংরা মানুষের সাথে চাকরি করা যায় না। কথাগুলো বলতে না বলতেই বাইরের ছাত্রীদের চিৎকার চেঁচামেচি শুনে সেখানে গিয়ে দেখে সবাই তারেক স্যারের বিষয়টা জানতে পেরে তাকে যেন আবার এখানে না আনা হয় সেজন্য স্লোগান দিচ্ছে। চৈতালিও তখন তাদের সাথে আন্দোলনে যোগ দিয়ে একাত্মতা প্রকাশ করে। এদিকে তারেক স্যার এই খবর পেয়ে মনে মনে ক্ষোভ প্রকাশ করে। আর কিভাবে চৈতালিকে শায়েস্তা করা যায় সেই পরিকল্পনা করতে থাকে। কেটে গেছে কয়েকটা দিন। চৈতালির কথা মতো সেদিনের পরে দীপ্র আর তাকে আনতে যায়নি। তবে এক্ষেত্রে শর্ত ছিল তার ঠিক করে দেয়ার রিকশাতেই চৈতালি যাওয়া আসা করবে। যেহেতু চৈতালি দীপ্রর পাগলামির বিষয়ে অবগত তাই এই বিষয়ে আর দ্বিমত করেনি। মেনে নেয় তার দেয়া শর্ত। আর দীপ্র তার কর্মক্ষেত্রে ব্যস্ত থাকলেও চৈতালির সবকিছু তদারকি করতে ভোলে না। সময়মতো সব খবরই এসে পৌঁছায় তার কাছে। 3rd ইয়ারের ক্লাস নিচ্ছ দীপ্র। আজ ক্লাসের শুরু থেকে লামিয়া অনেক কথা বলছে। তার প্রধান উদ্দেশ্য দীপ্রর মনোযোগ আকর্ষণ করা। গত কদিন ধরেই সে এই চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে দীপ্র প্রথমে বিষয়টা স্বাভাবিকভাবে নিলেও সেদিন ফাল্গুনী আকারে ইঙ্গিতে লামিয়ার বিষয়টা জানানোর পর থেকে তার বিষয়ে অ্যালার্ট থাকার চেষ্টা করে। রোজ ক্লাসে ডিস্টার্ব করলেও তাকে পাত্তা না দিয়ে ক্লাস চালিয়ে যায়। কিন্তু আজ ক্লাসের মাঝে বারবার কথা বলার কারণে দীপ্র এক পর্যায়ে বিরক্ত হয়ে সামনে তাকিয়ে বলে, এই যে মিস লামিয়া। লামিয়া যেন এই সময়ের অপেক্ষাতেই ছিল। দীপ্র ডাকার সাথে সাথে দাঁড়িয়ে মুচকি হেসে বলে, জি স্যার বলুন। ক্লাসে মনোযোগ না থাকলে এই মুহূর্তে আমার ক্লাস থেকে বেরিয়ে যান। এভাবে ক্লাসে ডিস্টার্ব করবেন না। আপনার জন্য অন্যদেরও প্রবলেম হচ্ছে। সবার সামনে এভাবে ক্লাস থেকে বেরিয়ে যেতে বলায় লামিয়া ভীষণ অপমানবোধ করে। তবে দীপ্রকে তার ভীষণ পছন্দ তাই রাগ না দেখিয়ে সরি বলে ক্লাসে মনোযোগ দেওয়ার ভান করে। আর মনে মনে ভাবতে থাকে কিভাবে স্যারকে পটানো যায়। ছাদে বসে আকাশ দেখছে চৈতালি। অনেক দিন পর আজ ছাদে এলো। কলেজ থেকে আসার পথে আজ তারেক সাহেব ফোন করে অনেক উল্টো পাল্টা কথা বলেছে। উল্টো পাল্টা বলতে আকারে ইঙ্গিতে তাকে শাসিয়েছে। যা শুনে আজ তার মন মেজাজ ভীষণ খারাপ। বাসায়ও কারোর সাথে বিষয়টা শেয়ার করা সম্ভব না। আর তাই আসরের পরে ছাদে এসে বসেছে। এই বাড়ির ছাদে চৈতালি আজ প্রথম এসেছে। এত দিনে একবারও আসার সুযোগ হয়নি। আজ অবশ্য এসে ভালোই হয়েছে। দীপ্রর করা ছাদবাগান দেখে চৈতালির মন মেজাজ ভালো হয়ে গেছে। কারণ ছাদে বেশিরভাগ গাছই হলো তার পছন্দের জবা গাছ। যেখানে ফুটে আছেন নানা রঙের জবা। চৈতালি একে একে ফুলগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখছে। হঠাৎ কারো উপস্থিতি টের পেতেই তাকিয়ে দেখে মাঝ বয়সী এক মহিলা আর এক তরুণী ছাদের একপাশে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে কিছু নিয়ে আলাপ করছে। অপরিচিত হওয়ায় চৈতালি তার দৃষ্টি সরিয়ে আবার গাছের প্রতি মনোযোগী হয়। তুমি কি দীপ্রর বউ? কথাটা কানে যেতেই পেছনে তাকিয়ে দেখে সেই মাঝ বয়সী মহিলা। পাশে সেই সুন্দরী তরুণীও আছে। চৈতালি কি বলবে ভাবতেই সেই তরুণী বলে, আচ্ছা আপনি দীপ্র ভাইয়ার চেয়ে কো বছরের সিনিয়র? কিছু মনে করবেন না ভাবি। এমনিতেই জিজ্ঞেস করলাম, জাস্ট জানার আগ্রহ। রেয়ার কেস কিনা? অপরিচিত কারো কাছে এমন প্রশ্ন শুনে ভীষণ বিব্রত হয় চৈতালি। উত্তরে কি বলবে ভাবতে থাকে। অবশেষে কিছু একটা বলতে সামনে তাকাতেই দেখে তাদের পেছনেই কালো টি শার্ট, ধূসর ট্রাউজার পরে এলোমেলো চুল নিয়ে দাঁড়িয়ে আছে দীপ্র। চৈতালির চাহনি দেখে তারা দুজনও পেছনে ফিরতেই দীপ্র হাত দিয়ে এলোমেলো চুল ঠিক করতে করতে বলে, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? এই তো ভালো। বিয়ে করে তো আন্টিকে একেবারে ভুলেই গেছো। তোমার মায়েরও তো আজকাল দেখা পাওয়া যায় না। চাকরিওয়ালা বউয়ের সেবা করতেই বোধহয় সময় চলে যায়, তাই না? কথাটা বেশ খোঁচা দিয়েই বলেন তিনি। দীপ্র মুচকি হেসে উত্তরে বলে, ঠিক বলেছেন আন্টি। এমন চাকরিওয়ালা বউ কজন পায় বলেন? তাছাড়া মা এখন তার বউ মাকে নিয়ে ভীষণ ব্যস্ত সময় কাটায়, তাই অন্যের সমালোচনা শোনার সময় তার হয় না। দীপ্রর কথায় তিনি বেশ রেগে যান। কথা না বাড়িয়ে মেয়ের হাত ধরে হনহনিয়ে হেঁটে যান সিঁড়ির দিকে।
দীপ্র খানিকটা বিরক্ত হয়ে বিড়বিড়িয়ে কিছু একটা বলতে বলতে রেলিংয়ের কাছে গিয়ে হেলান দেয়। হাত দুটো বুকের ওপর ভাঁজ করে চৈতালির দিকে তাকিয়ে বলে, এই দিকটায় আসুন না জবা। চৈতালি নীরবে দীপ্রর পাশে গিয়ে দাঁড়িয়ে বলে, এই ভদ্রমহিলা এই বিল্ডিংয়ে থাকেন? হ্যাঁ, 3 তলায় থাকেন। আর সাথে যাকে দেখলেন তিনি হলেন ওই আন্টির মেয়ে, সম্ভবত মেডিকেলে 3rd ইয়ারের ছাত্রী। সেটা বুঝতে পেরেছি। যাওয়ার সময় তোমার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়েছিল। মেয়েটা তো ভালোই, দেখতেও বেশ। দীপ্র কপালে ভাঁজ ফেলে বলে, তো? চৈতালি মৃদু হেসে বলে, রাজি হলেও পারতে। মেয়েটা তোমাকে পছন্দ করে দেখলেই বোঝা যায়। আপনি কি মনোবিজ্ঞানী নাকি? হঠাৎ এই কথা কেন? মেয়েটা আমাকে পছন্দ করে কিভাবে বুঝলেন? তাকে দেখেছেন 5 মিনিটও বোধ হয়নি। মেয়েরা বুঝতে পারে দীপ্র। আলাদা একটা পাওয়ার থাকে মেয়েদের মাঝে, আলাদা এক অনুভব শক্তি। তাই এসব বুঝতে মনোবিজ্ঞানী হতে হয় না। চোখ, মুখের ভঙ্গি দেখলে যেকোনো কেউ বলে দিতে পারে। দীপ্র এবার শীতল অথচ ভারী কণ্ঠে বলে, তাহলে আমাকে দেখে বোঝেন না কেন? আমাকে দেখে কেন অনুভব করেন না আপনার প্রতি আমার ভালোবাসার গভীরতা? চৈতালি জানে, বোঝেও সবটা, কিন্তু এড়িয়ে যায় সবটা। মাত্র কদিন হলো চৈতালির দ্বিধা কিছুটা কমেছে। দীপ্র তার সব কথা শুনছে, মেনে চলার চেষ্টা করছে। এতে করে তাদের মধ্যে আগের চেয়ে জড়তা কমেছে অনেকটা। ক্ষোভও কমেছে বোধ হয়। একই বাসায়, একই রুমে থাকতে গেলে যেটুকু সাবলীলভাবে কথা বলা যায় ততটুকু সাবলীল হয়েছে চৈতালি। সম্পর্কটা যাতে আবার জটিল না হয় সেজন্য এই প্রসঙ্গ এড়াতে সে বলে, নাম কি মেয়েটার? কোন মেয়েটার? এই যে এই মাত্র এলো। তৃষা। বাহ, নামটাও তো সুন্দর ছিল। চৈতালির কথা শুনে দীপ্রর ভীষণ রাগ হয়। তাই কথার উত্তর না দিয়ে দৃষ্টি সরিয়ে আকাশের দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলে। চৈতালিও চুপচাপ দাঁড়িয়ে দেখে পাখিদের নীড়ে ফিরে যাওয়া ধীরে ধীরে সন্ধ্যা নামার দৃশ্য। ভাবতে থাকে নিজের ভবিষ্যৎ নিয়ে। আর আফসোস করে তার প্রতি দীপ্রর এত আবেগ দেখে। রাত প্রায় 11টা। ডাইনিং টেবিলে বসে ফারুক সাহেব সহ সবাই একসাথে বসে খাচ্ছে। ফাহিম চেম্বার থেকে এসেছে একটু আগে। চৈতালির বিয়ের পর থেকে প্রায়ই চেম্বার শেষ করে এসে বাবাকে দেখে যায় সে। কারণ ফারুক সাহেব ভীষণ দুর্বল হয়ে গেছে, মানসিকভাবে ভেঙেও পড়েছে। আর তাই ফাহিম সুযোগ পেলেই চলে আসে এখানে। আজ অবশ্য অন্য একটা কারণে এসেছে। খাওয়ার মাঝে সবার দিকে চোখ বুলিয়ে ফাহিম বলে, একটা আলাপ ছিল বাবা। বলো। চৈতালি যেই কাজটা করেছে তাতে তাকে না টেনে যা বলতে এসেছো সেটা বলো। জানোই তো খোর প্যাচ নিয়ে কথা বলা আমার পছন্দ না। মানে ফাল্গুনির বয়স তো কম হলো না। বিয়ের জন্য এটাই উপযুক্ত বয়স। কোন পাত্র আছে? ভালো পাত্র থাকলে দেখিও। ফারুক সাহেব যে এত সহজে বিষয়টা মেনে নেবে এটা ফাহিম কল্পনাও করেনি। বাবার সহজ সম্মতি পেয়ে ফাহিম বলে, এক কলিগের ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে একটা প্রাইভেট ভার্সিটিতে লেকচারার হিসেবে জয়েন করেছে। বায়োডাটা দেখে ভালোই লাগলো, তাই ভাবলাম তোমাদের জানাই। ভালো করেছ। সময় নিয়ে একদিন বায়োডাটা নিয়ে এসো। সবটা দেখে খোঁজখবর নিয়ে তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে। জি বাবা। কথাটা বলেই আবার খাওয়া শুরু করে ফাহিম। এদিকে এত তাড়াতাড়ি বিয়ের কথা শুনে বিরক্ত হয় ফাল্গুনি। কেমন যেন চাপা অস্থিরতা অনুভব করে। গলা থেকে আর খাবার নামতে চায় না। তাই না খেয়েই চলে যায় নিজের রুমে। সেদিনের পরে কেটে গেছে কয়েকটা দিন। সবকিছু চলছে একই নিয়মে। তবে আজ সেই নিয়মের কিছুটা ব্যতিক্রম ঘটেছে। এই বাসায় আজ প্রথম দুপুরের জন্য চৈতালি নিজ হাতের রান্না করেছে। আজ ছুটির দিন, সকাল থেকেই মুষলধারে বৃষ্টি। বৃষ্টি দেখে তার ইচ্ছে হয় নিজ থেকে কিছু বানাতে। অন্যদিন কলেজ থেকে ফিরতেই দেরি হয়ে যায়। এরপর ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে আর কিছু করতে ইচ্ছে করে না। অবশ্য এই বাসায় কিছু না করার প্রধান কারণ হলো তার শাশুড়ি দীপা। তিনি সকালে নাস্তা বানানোর অনুমতি দিলেও আর কিছু করার অনুমতি এখনো দেননি। তাই খুব প্রয়োজন ছাড়া রান্নাঘরে ঢোকা হয়নি তার। এদিকে দীপার শরীরটা কাল রাত থেকে খারাপ। তাই এই সুযোগে তার অনুমতি নিয়েই রান্নাঘরে ঢোকে সে। ডিঠির সহযোগিতায় ঝটপট খিচুড়ি, গরুর মাংস রান্না করে। ডিঠির পছন্দ তাই বেগুনো ভাজি করে। সবাই জুম্মার নামাজ পড়ে এলে নিজেই সবাইকে খাবার বেড়ে খাওয়ায়। জ্বরে দীপার মুখ তেতো হয়ে আছে। তবুও চৈতালির রান্না করা খাবার তিনি সহ সবাই বেশ মজা করেই খেয়েছেন। খাওয়ার সময় ডিঠি বারবার চৈতালির রান্নার প্রশংসা করে, যা তার বেশ ভালো লাগে। এই বাসায় গত কিছুদিনে ডিঠির সাথে তার বেশ সখ্যতা গড়ে উঠেছে। ডিঠির পছন্দের মানুষ হয়ে গেছে চৈতালি। আর তাই হয়তো প্রশংসাটা একটু বেশিই করছে। সবাইকে তৃপ্তি নিয়ে খেতে দেখে চৈতালির বেশ ভালো লাগে। তবে এই ভালো লাগা যে এই বাড়ির বউ হিসেবে ছিল তা নয়। এতদিন শাশুড়ির রান্না করে খাইয়েছেন।
আজ যে সে নিজেও এই দায়িত্ব পালনে ভাগ বসাতে পেরেছে মূলত সেজন্যই তার বেশ ভালো লাগে। আসাদ সাহেবের মনটাও চৈতালির জন্য আজ যেন আরেকটু নরম হয়। ছেলের বউ ধীরে ধীরে সব মেনে নিচ্ছে, এই ভেবে খুশি হয়। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। তবে দীপা এখনো সংশয় আছে। মূলত ছেলের প্রতি আসাদ সাহেবের বিরূপ মনোভাবও চৈতালিকে তার পছন্দ না করার বিশেষ কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে দীপ্র ছিল একেবারেই নীরব, চুপচাপ সবকিছু শুধু পর্যবেক্ষণ করে গেছে। চৈতালির দায়িত্বপরায়ণতা দেখে আবারও মুগ্ধ হয়েছে। বেড়েছে প্রিয় মানুষের প্রতি শ্রদ্ধা, সম্মান। রাত 12টা। দীপার জ্বর এখন নেই, তবে দুর্বলতা আছে। তাই রাতেও চৈতালি নিজ হাতেই সব কাজ শেষ করে মাত্রই বিছানায় এসে বসেছে। এর মাঝে মনে পড়ে কলেজের কিছু কাজ আছে। ক্লান্ত লাগলেও সেগুলো শেষ করতে হবে, তাই বিছানা ছেড়ে চেয়ার টেনে বসতেই দীপ্র বারান্দা থেকে ঘরে এসে বলে, এ কি জবা, এখন আবার কি নিয়ে বসলেন? কিছু কাজ আছে, সেগুলো শেষ করে তারপর শোক। তুমি ঘুমিয়ে পড়ো। শুধু আমি না, আপনিও ঘুমাবেন এখন। আজ আপনার ওপর অনেক ধকল গেছে, তাই এখন ওসব কাজ রেখে ঘুমিয়ে পড়ুন। চৈতালি মুচকি হাসে, তবে কিছু বলে না। কাজে মনোযোগ দেয়। দীপ্র বিছানায় বসতে বসতে বলে, ধন্যবাদ। চৈতালি কপালে ভাঁজ ফেলে বলে, ধন্যবাদ কেন বলো তো? এই যে আজ মাকে অসুস্থ দেখে কত কিছু করলেন, এত মজার রান্না করে খাওয়ালেন। মা মুখে কিছু না বললেও মনে মনে কিন্তু অনেক খুশি হয়েছে। বাবাও খুশি হয়েছে। আর দিঠি তো দেখছি একেবারে আপনার ভক্ত হয়ে গেছে। আপনি সত্যিই চমৎকার মনের মানুষ। যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। এতে এত মুগ্ধতার কিছু নেই দীপ্র। এটা আমার দায়িত্ব। আমি যা করেছি আমার জায়গায় অন্য কেউ থাকলেও এই একই কাজ করত, হয়তো আরো বেশি কিছু করত। আমি তো আমার চাকরির জন্য আন্টিকে সেভাবে সাহায্য করতে পারি না। দীপ্র বলে, শুধু দায়িত্ব, আর কিছু না। চৈতালি কিছু বলবে, অমনি জোরে মেঘ ডাকা শুরু করলে চৈতালি চেয়ার ছেড়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়। ঠান্ডা বাতাস, বৃষ্টির ঝাপটা সব মিলিয়ে বেশ ভালো লাগে। এর মাঝে দীপ্র পেছনে এসে দাঁড়ালে চৈতালি বলে, তোমার জন্য আমার মায়া হয় বুঝলে দীপ্র। কিন্তু যখনই মনে হয় তোমার জন্যই আজ আমি বাবার স্নেহ থেকে বঞ্চিত, অনেকের চোখে খারাপ একজন নারী, তখন মুহূর্তেই আবার সব মায়া উড়ে যায়। ঘৃণা হয় না। এখন যে তোমাকে অপছন্দ তাও নয়, তবে পছন্দের তালিকাতেও তোমাকে রাখতে পারি না। যেখানে পছন্দের তালিকাতেই এখনো তোমাকে আনতে পারিনি, সেখানে এত তাড়াতাড়ি অন্য কিছু আশা করা বোকামি নয় কি? তাই আমার অনুরোধ, আমাকে সময় দাও, তুমিও সময় নাও। আমাকে নিয়ে তোমার জীবনের ডায়েরির পরবর্তী পাতায় এত তাড়াতাড়ি যেতে চেও না দীপ্র। তাতে হিতে বিপরীত হতে পারে। দীপ্র কথা বাড়ায় না। সকালে ক্লাস আছে, তাই চুপচাপ শুয়ে পড়ে। চৈতালিও শুয়ে পড়ে দীপ্রর পাশে। তবে দুজনের মাঝে বহাল থাকে মানসিক দূরত্ব, শারীরিক দূরত্ব। কেটে গেছে কয়েকটা দিন। ভার্সিটি থেকে ফেরার পথে দিহান হঠাৎ করেই ফাল্গুনির হাত ধরে নিয়ে আসে এলিফ্যান্ট রোডের একটা রেস্টুরেন্টে। ঘটনাটা এতটাই আকস্মিকভাবে ঘটে যে তাকে না করার সাধ্য ফাল্গুনির হয়নি। প্রায় 10 মিনিট ধরে তারা মুখোমুখি বসে আছে। দিহানের চোখ মুখ জুড়ে রাগের আভাস। ফাল্গুনিও চরম বিরক্তি আর ভয়ে চুপচাপ বসে আছে। আর বাড়িয়ে কিছু বললে যদি সিন ক্রিয়েট করে, তাই কিছু বলতেও পারছে না। এদিকে বাসায় যাওয়ার সময় হয়ে এসেছে। আজকাল একটু দেরি হলেই বাসায় সবাই খুব টেনশন করে। তাই ফাল্গুনি শেষ পর্যন্ত ধৈর্যহারা হয়ে জিজ্ঞেস করে, আমাকে এখানে এভাবে কেন বসিয়ে রেখেছেন দিহান ভাই? সেই কখন থেকে বসে আছি। না কিছু বলছেন, না কিছু শুনছেন। কি সমস্যা না বললে বুঝবো কিভাবে? দিহান তার কথা শুনে চোখ তুলে তাকাতেই ফাল্গুনির ভেতরটা কেঁপে ওঠে। তার চোখ দুটো লাল হয়ে আছে। কিছু নিয়ে যে প্রচণ্ড রেগে আছে সেটা তাকে দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু না বললে কিভাবে বুঝবে? আর মূল কথা হলো রাগ, অভিমান যাই হোক না কেন সেসবের সাথে তার কি সম্পর্ক? এসব ভেবে কিছুটা বিরক্তি নিয়ে ফাল্গুনি আবার বলে, রাগ না দেখিয়ে কাইন্ডলি কিছু বলেন তো ভাইয়া। আমার দেরি হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে। কেন, পার্লারে যাবে নাকি সাজতেন? আজ তো আবার তোমাকে দেখতে পাত্রপক্ষ আসবে। খুব আনন্দ লাগছে তাই না? দিহানের কথা শুনে ফাল্গুনি অবাক চোখে তাকিয়ে বলে, মানে? মানে বোঝনি। ছোট খুকি তুমি। চরম বিরক্তি নিয়ে ফাল্গুনি বলে, কেমন কথা বলছেন ভাইয়া? এটা কেমন সম্বোধন? আর এসব খবর আপনি কিভাবে জানলেন? আচ্ছা জানলেই বাকি। এসব নিয়ে এভাবে কথা বলার কোন অধিকার আপনার নেই। এটা এক প্রকার অনধিকার চর্চা। যাক, এবার বলুন, এই কথা বলার জন্যই কি আপনি আমাকে এভাবে এখানে টেনে নিয়ে এসেছেন? ফাল্গুনির একটানা বলে যাওয়া কথাগুলো শুনে দিহান এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, এতদিন পরে আমাকে অধিকার শেখাতে এসেছ?
শোন মেয়ে, তোমার প্রতি কিন্তু আমার পূর্ণ অধিকার আছে, তাই কিছু বলার আগে ভেবে বলবে। ফাল্গুনী কপালে ভাঁজ ফেলে বলে, প্লিজ দিহান ভাইয়া, একটু ছেড়ে কাশেন তো। এমনিতেই আপুর জন্য মন মেজাজ ভালো নেই, তাই এসব ভাবের কথা ছেড়ে আসল কথা বলুন। আমার ওপরে এত কিসের অধিকার? কে দিয়েছে? দীপ্র ভাইয়া। দিহানের এবার ভীষণ রাগ হয়। মনে মনে ভাবে, আর কি করলে এই মেয়ে তার মনের কথা বুঝতে পারবে। এত দিন ধরে যাকে যাকে চোখে চোখে রেখেছে, যাকে মনের অজান্তেই সেই কবে থেকে ভালোবেসে যাচ্ছে, আর অপেক্ষা করেছে সঠিক সময়ের, সেই কিনা আজ এমন ভাব দেখাচ্ছে যেন সে কিছুই জানে না। আপনি কি কিছু বলবেন, নাকি আমি চলে যাব? দিহান বিস্ময় নিয়ে তাকিয়ে বলে, তুমি তাহলে এত দিনে কিছুই বোঝনি? ফাল্গুনী এবার উফ শব্দ উচ্চারণ করে চরম বিরক্ত হয়ে কপালে হাত রাখতেই দিহান বলে, ভেবেছিলাম চাকরিতে জয়েন করেই তোমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো, কিন্তু এর মাঝেই দীপ্রর বিয়ে নিয়ে এমন একটা ঝামেলা হয়ে গেল যে সেই সময়ে সেটা আর সম্ভব হয়নি। সত্যি বলতে তোমার পরিবারকে কিছুটা সময় দিতে চেয়েছিলাম, কিন্তু তোমার ভাইয়ের মনে হচ্ছে খুব বেশি তারা। না হলে এক বোনের বিয়ের 2 মাস যাওয়ার আগেই তোমাকে বিয়ে দেওয়ার জন্য এত উঠে পড়ে লেগেছে কেন? ফাল্গুনী অবাক চোখে তাকিয়ে বলে, মানে? কার জন্য বিয়ের প্রস্তাব? দিহান এবার দাঁতের দাঁত চেপে বলে, স্টুপিড একটা। তোমার বাসায় আপা ছাড়া বিবাহযোগ্য পাত্রী আর কে আছে? আমি। তাহলে তুমি ছাড়া আর কার জন্য প্রস্তাব পাঠাবো? আচ্ছা ফাল্গুনী, তুমি কি সত্যি বোঝো না নাকি ইচ্ছে করে বোকার ভাব নাও বলো তো? কিন্তু আমি তো। শোন, আমাদের এখন আর ওই লুতুপুতু মার্কা প্রেম করার বয়স নেই, তাই ঠিক করেছি সরাসরি বিয়ের প্রস্তাব পাঠাবো। প্রেম ভালোবাসা যা করার বিয়ের পরে করব। ফাল্গুনী এবার বলার মতো কিছু খুঁজে পায় না, চুপচাপ বসে থাকে। অনেক কিছু বলতে ইচ্ছে হলেও দিহানের কথা শুনে মুখ থেকে আর কথা বের হয় না। কেমন যেন অদ্ভুত এক অনুভূতি হয় তার। অবচেতন মনে সে নিজেও হয়তো দিহানকে পছন্দ করে ফেলেছিল, কিন্তু সেই পছন্দকে আর প্রকাশ্যে আসতে দেয়নি সে। চৈতালি আপুকে নিয়ে এত চিন্তার মাঝে বাবা মাকে আর নতুন করে কোন ঝামেলায় ফেলতে চায়নি ফাল্গুনী। তাছাড়া দিহান হলো দীপ্র ভাইয়ের বন্ধু, সেদিন তিনিও ছিলেন দীপ্র ভাইয়ের পাশে। বন্ধুর দায়িত্ব খুব ভালোভাবেই পালন করেছিলেন তিনি। এমন অবস্থায় দিহান ভাই যত ভালো চাকরি করুক না কেন, বাসা থেকে যে তাকে কখনোই মেনে নেবেন না এটা সে খুব ভালোভাবেই জানে। তাই তো ক্ষণিকের ভালো লাগাকে অবচেতন মনেই লুকিয়ে রেখেছিল। কিন্তু ওই যে কথায় আছে না, কপালের লিখন খণ্ডাবে কে? কপালে যা আছে তাই তো হবে নাকি? ফাল্গুনী ভাবে, দীপ্র ভাই যেমন তার সব কয়টা বন্ধু তেমন, চাইলেও তো এখন পালাতে পারবে না। একদিকে বাবা মা, অন্যদিকে সদ্য হৃদয়ে ঝড় তোলা প্রেমিক পুরুষ, যে নিজ থেকে এসে ভালোবাসার কথা প্রকাশ করছে, এদের মাঝে কাকে ফেলে কাকে বেছে নেবে, কিভাবে এই কঠিন অবস্থার সামাল দেবে, এই চিন্তায় অস্থির হয়ে ওঠে ফাল্গুনী। হঠাৎ করে ফাল্গুনীকে এভাবে চুপ হয়ে যেতে দেখে দিহান বলে, এত ভাবতে হবে না। আমি চাই না আমার হবু বউ এসব ফালতু চিন্তা করে চোখের নিচে কালি ফেলুক। খুব শীঘ্রই তোমার বাসায় বিয়ের প্রস্তাব যাবে। নতুন জীবনের জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। ফাল্গুনী কিছু বলতে পারে না। ভয়, চিন্তা দূর হয়ে একাশ লজ্জা আষ্টেপৃষ্ঠে ঘিরে ধরে থাকে। চোরা চোখে খুঁজতে থাকে পালানোর উপায়। এদিকে দিহান কথা না বাড়িয়ে কোন ভনিতা ছাড়াই পকেট থেকে একটা আংটি বের করে পরিয়ে দিয়ে বলে, চিন্তা করো না, সন্ধ্যায় পাত্রপক্ষ যাবে না। দিহানের এমন কথায় কাজে ফাল্গুনীর শরীর কেঁপে ওঠে। কি হচ্ছে, কেন হচ্ছে কিছুই বুঝতে পারে না। এক মুহূর্তের জন্য তো মনে হয় সবটাই বোধ হয় স্বপ্ন। ক্রমশই লজ্জায় লাল হতে থাকে। পর মুহূর্তেই সবকিছু ভেবে চিন্তায় পড়ে যায়। সন্ধ্যা 7:30। বসুন্ধরা শপিং মলের শাড়ির দোকান থেকে শাড়ি কিনে মাত্রই বের হলো দীপ্র আর চৈতালি। সাথে আছে দ্বিতীয়। সেদিন খিচুড়ি রান্না করে খাওয়ানোর পর থেকে চৈতালি প্রায়ই কিছু না কিছু রান্না করে। দীপা এখন আর তার ওপরে আগের মতো বিরক্ত হয় না, তাই বলে যে সব মেনে নিয়েছে তাও নয়। তবে আজকাল চৈতালির সাথে প্রয়োজন ছাড়াও টুকটাক কথা বলেন তিনি। আসাদ সাহেবও আগের চেয়ে স্বাভাবিক আচরণ করেন। তিনিও এখন প্রয়োজনে টুকটাক কথা বলেন। অনেকগুলো দিন পেরিয়ে গেলেও আসাদ সাহেব আজ অবধি ছেলের বউকে কোন উপহার দেননি। অবশ্য উপহার দেওয়ার মতো কোন পরিবেশ যে ছিল তাও নয়। বাড়ির বউ প্রথম রান্না করলেও তো শ্বশুর শাশুড়ি নতুন বউকে কোন না কোন উপহার দেন, এটাই তো নিয়ম। তাই আসাদ সাহেব সেদিন চৈতালিকে 10,000 টাকা দিয়ে নিজের পছন্দ মতো শাড়ি কিনতে বলেন। চৈতালি অবশ্য প্রথমে নিতে চায় না। পরবর্তীতে বারবার জোর করায় টাকা নিলেও ব্যস্ততায় শাড়ি আর কেনা হয় না। এদিকে দিঠির কদিন পর জন্মদিন। দীপ্র এই বিষয়টা জানায় তাকে। তখন দুজন মিলে ঠিক করে দিঠির জন্যও কিছু একটা কিনবে।
আর তাই আজ কলেজ শেষে সবাই মিলে চলে আসে বসুন্ধরা শপিং মলে। চৈতালি বিয়ের পর আজ প্রথম এভাবে বেড়াতে বের হয়েছে। দীপ্রর ইচ্ছে ছিল শুধু সে আর চৈতালি বের হবে। এই প্রথম চৈতালি নিজ থেকে বাইরে যাওয়ার প্রস্তাব করেছে। যদিও সেটা দিঠির জন্য, তবুও যে কারণেই হোক দীপ্রর সাথে স্বেচ্ছায় বের হয়েছে, এতেই সে আজ মহাখুশি ছিল। কিন্তু পরবর্তীতে দিঠির সাথে হাসে সেই খুশিতে অল্প হলেও ভাটা পড়ে। অবশ্য কিছু সময় পরেই আদরের বোনের কথা ভেবে আবার সেটা ঠিক হয়ে যায়। এদিকে চৈতালির আজ মন খারাপ। ফাল্গুনীকে আজ ভীষণ মিস করছে সে। আগে সব সময় দুই বোন মিলে শপিংয়ে যেত, কিন্তু বিয়ের পর থেকে ওই বাড়ির কারোর সাথে কোন যোগাযোগই রাখেনি চৈতালি। পাশাপাশি বাড়ি হওয়া সত্ত্বেও নিজেকে কখনো তাদের সামনে আনেনি। সব সময় নিজেকে আড়াল করে রেখেছে। রাতের আধারে বারান্দায় বসে চুপি চুপি দেখেছে কখনো তার বাবাকে, আবার কখনো আদরের বোনকে। ভেতরে ভেতরে কষ্ট হলেও সেটাকে বাইরে আসতে দেয়নি। নিজেকে ভীষণ কঠিন খোলসে বন্দি করে ফেলেছে, যেখানে সে জমিয়ে রেখেছে পরিবারের প্রতি তার শত শত অভিমান। যেই অভিমান আদৌ কখনো ভাঙবে কিনা জানা নেই তার। চৈতালির এসব ভাবনার মাঝে দিঠি বলে, অনেক শপিং হয়েছে, এবার ফুডকোর্টে চলো একটু বসি, কিছু খাই। দীপ্রু বলে, আরেকটা শাড়ি কেনা বাকি আছে, সেটা কিনে একবারে যাই। চৈতালি অবাক হয়ে বলে, সবার জন্যই তো কিনলাম, আরও শাড়ি কার জন্য? চৈতালির কথা শুনে দিঠিও কপালে ভাঁজ ফেলে বলে, সেটাই ভাইয়া, অনেক শাড়ি কিনেছি, আজ আর শাড়ি কিনতে হবে না, চলো তো একটু বসি, আমি আর দাঁড়াতে পারছি না। দীপ্র এবার বোনের ওপরে বিরক্ত হয়ে বলে, এটুকুতেই এই অবস্থা? তুই দিন দিন অলস হয়ে যাচ্ছিস দিঠি, চিকেন খেয়ে খেয়ে পুরো। আহ দীপ্র, এসব কেমন কথা? এতটা সময় হেঁটে আমি নিজেও ক্লান্ত, তাই দিঠির সাথে আমিও বলছি আর শাড়ি কিনতে হবে না, তাছাড়া সবার জন্যই তো কেনা হয়েছে, এখন আবার কার জন্য কিনবে? চৈতালির কথা শুনে দীপ্র কথা বাড়ায় না, চুপচাপ তাদের নিয়ে ফুডকোর্টে বসিয়ে খাবার অর্ডার দিয়ে ওয়াশরুমে যাওয়ার অজুহাতে নিচে শাড়ির দোকানে যায়। প্রিয় মানুষের জন্য পছন্দ করে কেনে একটা গাঢ় খয়েরি রঙের জামদানি। কলেজের পাশেই একটা পার্কে বসে আছে চৈতালি আর রীতা আপা। 2 দিন ধরে চৈতালিকে একটু অন্যমনস্ক দেখে রীতা আপা নিজ থেকেই তার কাছে একটু সময় চায়। যদিও পার্কে আসার কারণ যে চৈতালি নিজেই, সেটা জানানো হয়নি তাকে। চৈতালির সবকিছুই তিনি জানেন। মেয়েটাকে সবেমাত্রই বিয়ে নামক সম্পর্কটা কিছুটা হলেও মেনে নিতে দেখেছেন তিনি। কিন্তু এর মাঝে হঠাৎ করেই গত 2 দিন ধরে একটু অন্যরকম দেখে আজ নিজ থেকেই আলাপ করার সিদ্ধান্ত নেন। আর এজন্যই আজ এই ভর দুপুরে এক প্রকার জোর করে এই পার্কে এসে বসেছেন। দুপুর হলেও আজ রোদের তেজ অনেক কম। আকাশে হালকা মেঘ, যে কোনো সময় হয়তো নামবে বৃষ্টি। চৈতালি এখানে মনের বিরুদ্ধে এলেও এখন তার বেশ ভালোই লাগছে। নিয়ম করে কলেজ, বাসায় এই একই রুটিনে হাঁপিয়ে উঠেছে সে। সেদিন বসুন্ধরা গিয়ে ভালো লাগলেও পরবর্তীতে দীপ্রর কারণে সেই ভালো লাগাটা আবার মিলিয়ে গিয়েছিল। আর সেই থেকেই চৈতালির মনে অশান্তি চলছে। চৈতালির এসব ভাবনার মাঝে রীতা আপা বলেন, এবার বলো কেমন আছো? সব ঠিকঠাক আছে তো? চৈতালি অবাক চোখে তাকিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ আপা, সব ঠিক আছে। কিন্তু হঠাৎ এমন প্রশ্নের কারণ? কারণ আমার মনে হচ্ছে তুমি ঠিক নেই। গত 2 দিন ধরে তোমাকে ভীষণ অন্যমনস্ক লাগছে। কি হয়েছে বলো তো? চৈতালি চোরা চোখে এদিক ওদিক তাকায়। কি বলবে বুঝতে পারে না, কারণ বলার মতো যে তার কাছে কিছুই নেই। সেদিন বসুন্ধরায় দীপ্র তাদের বসিয়ে রেখে চলে যাওয়ার অনেকটা সময় পার হবার পরেও যখন ফিরে আসছিল না, তখন ফোন করার জন্য চৈতালি মোবাইল বের করে। ঠিক তখনই দেখে দীপ্র কিছুটা দূরে দাঁড়িয়ে দুজন মেয়ের সাথে বেশ খুশি মুখে কথা বলছে। মেয়ে দুটি খুব বেশি হলে ফাল্গুনীর বয়সী হবে হয়তো। বেশ আধুনিক পোশাক আর করা মেকআপে সুসজ্জিত ছিল। দীপ্র আর চৈতালির মাঝে দূরত্বটা খুব বেশি না থাকায় খুব সহজেই মেয়ে দুটি তার নজরে পড়ে। দীপ্রর সাথে তারা সেলফিও তুলেছিল। বিষয়টা কেন যেন ভালো লাগে না তার। এসব ভাবতেই রীতা আপা বলেন, এত কি ভাবছো চৈতালি? না, তেমন কিছু না আপা। আপনার কথা বলুন আপা। কি যেন বলছিলেন, জরুরি কথা আছে। কি হয়েছে? তারেক স্যারকে নিয়ে কোন সমস্যা? তোমার কথা শুনবো বলেই এসেছি চৈতালি। তোমাকে খুব অন্যরকম লাগছিল, ভাবলাম বিষয়টা জানার দরকার। আশা করি বড় আপার কাছে কিছু লুকোবে না। আপা, আপনি ভুল ভাবছেন। সত্যি তেমন কিছু হয়নি। আমি ঠিক আছি আপা। রীতা আপা দীর্ঘশ্বাস ফেলে বলেন, এত দিনে কি আমি তোমার এটুকু আস্থাও অর্জন করতে পারিনি? এসব কি বলছেন আপা? রীতা আপা অধিকার নিয়ে চৈতালির হাত ধরে বলে, কি হয়েছে বলো। আমার কাছে কিছু লুকিও না। চৈতালির এবার ভীষণ অস্বস্তি হয়। কি বলবে ভেবে পায় না।
কারণ যেই ঘটনা 2 দিন ধরে তাকে বিরক্ত করছে সেটা বললে তো সে নিজেই বিব্রতকর অবস্থায় পড়বে। তবুও আপা যেভাবে বলেছেন তাতে আর না বলে থাকতে পারে না। ঠান্ডা মাথায় সেদিনের পুরো ঘটনা খুলে বলে। সব শুনে রীতা আপা মুচকি হেসে বলেন, নিজের হাজবেন্ডের পাশে অন্য নারীকে তুমি কেন পৃথিবীর কোন নারী সহ্য করতে পারবে না? এটা তো স্বাভাবিক একটা ব্যাপার। চৈতালি মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলে, অবশ্যই স্বাভাবিক ব্যাপার আপা। তবে আমার বেলায় অস্বাভাবিক। আপনি তো জানেন আমাদের সম্পর্কটা ঠিক কেমন। আমার মনে তার জন্য তেমন কোন অনুভূতি নেই আপা। নিশ্চয়ই আছে। না হলে কি এমনটা হতো? তোমার খারাপ লাগতো? যাক, মেয়েটাকে জিজ্ঞেস করেছ? সম্ভবত স্টুডেন্ট। জিজ্ঞেস করনি? না আপা, এসব নিয়ে কি জিজ্ঞেস করব? উচিত হবে না। তাহলে আর কি, চুপচাপ থাকো। একদিন কেউ এসে দীপ্রকে ছো মেরে নিয়ে যাক, তখন না হোক উচিত অনুচিত নিয়ে ভেবো। রীতা আপাকে চৈতালির ভীষণ পছন্দ। তবে আজকের এসব কথায় সে প্রচণ্ড বিরক্ত হয়। আর তাই কথা না বাড়িয়ে তাড়াতাড়ি উঠে দাঁড়াতেই রীতা আপা বলে, দীপ্রর সাথে আমার কখনো সরাসরি কথা হয়নি। তবে তোমার কাছ থেকে যেটুকু শুনেছি তাতে মনে হয়েছে সে একজন ভালো মনের মানুষ, একজন সত্যিকার প্রেমিক। সব মিলিয়ে একজন ভালো হাসবেন্ড। এমন প্রেমিককে জীবনসঙ্গী হিসেবে পাওয়াও কিন্তু ভাগ্যের ব্যাপার চৈতালি। তাই বলছি, এই মানুষটাকে হাতছাড়া হতে দিও না। একটু যত্ন নাও, দেখবে আজীবন তোমায় মাথায় করে রাখবে। চৈতালি উত্তরে কিছু বলে না। সত্যি বলতে বলার মতো কিছু নেই তার কাছে। তাই বিদায় নিয়ে রওনা দেয় বাড়ির পথে। চৈতালির আজ ফিরতে ফিরতে 4:30 বেজে যায়। হঠাৎ তুমুল বৃষ্টির কারণে রাস্তায় আজ ভয়াবহ যানজট ছিল। যানজট দেখে দীপ্রকে জানাবে ভেবে মোবাইল বের করে দেখে চার্জ শেষ, তাই আর জানানো হয় না। এদিকে রিকশায় হুড থাকলেও বৃষ্টির পানিতে ভিজে টুপোটুপা অবস্থা। চৈতালি তাড়াতাড়ি ঘরে ঢুকতেই দীপা বলে, কি ব্যাপার, আজ এত দেরি হলো যে? তুমি তো কখনো এত দেরি করে ফেরো না। ঘরে ঢুকতেই এমন প্রশ্নের সম্মুখীন খানিকটা অপ্রস্তুত হয়ে যায় চৈতালি। তার জন্য এই বাসার মানুষেরা চিন্তা করছে এটা ভেবে ভালো লাগে। চৈতালি শান্ত কণ্ঠে বলে, একটা কাজে ফেঁসে গিয়েছিলাম। এরপর বৃষ্টির জন্য রাস্তায় যানজট, সব মিলিয়ে দেরি হয়ে গেছে। দীপা কপট রাগ দেখিয়ে বলে, দেরি হতেই পারে, কিন্তু দেরি হলে সেটা জানাবে তো নাকি? যাক, তাড়াতাড়ি যাও, ফ্রেশ হয়ে এসে খাও। ও হ্যাঁ, খাওয়ার সময় দীপ্রকে ডেকে একসাথে খেও। তোমার জন্য আমার ছেলেটাও না খেয়ে বসে আছে। কথাটা বলেই বিড়বিড় করে কিছু একটা বলতে বলতে নিজের রুমে চলে যায় দীপা। দীপ্র না খেয়ে অপেক্ষা করছে শুনে চৈতালির বেশ ভালো লাগে, সাথে অপরাধবোধ হয়। এত বেলা পর্যন্ত না খেয়ে বসে আছে, এটা কেমন কথা? চৈতালি অপেক্ষা না করে দ্রুত রুমে গিয়ে দেখে দীপ্র বারান্দায় দাঁড়িয়ে আছে। চৈতালি হাফ ছেড়ে বাঁচে, কারণ শাড়ি ভিজে অনেকটাই শরীরের সাথে লেপ্টে আছে, দেখতে ভালো লাগছে না। আর এই অবস্থায় সে দীপ্রর সামনে পড়তে চায় না। চৈতালি দ্রুত টেবিলের ওপরে ব্যাগ রেখে শাড়ির আঁচল টেনে যেই না পেছনে ফেরে অমনি দেখে দীপ্র দাঁড়িয়ে আছে। হঠাৎ এভাবে পেছনে দেখে চৈতালি আঁতকে ওঠে। বুকে হাত রেখে বলে, তুমি? আমাদের বেডরুমে আমি ছাড়া আর কে থাকবে? দীপ্রর কণ্ঠ কিছুটা অন্যরকম শোনা গেলেও চৈতালি সেটাকে গুরুত্ব না দিয়ে বলে, মাত্রই দেখলাম বারান্দায়, এর মাঝে এখানে। দীপ্র কথা শেষ করতে না দিয়ে বলে, আপনার মোবাইল কোথায় জবা? আপনাকে কতবার ফোন দিয়েছি জানেন? সরি দীপ্র, মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছিল। বৃষ্টির জন্য রাস্তায় জ্যাম। জানুই তো। রিকশা ছেড়ে দিয়েছিলেন কেন? পার্কে কেন গিয়েছিলেন? কাজ ছিল। দীপ্র গম্ভীর গলায় বলে, এমন কি কাজ যা পার্কে গিয়ে করতে হবে? চৈতালি এবার বিরক্ত হয়। এতটা সময় জ্যামে বসে থেকে বৃষ্টিতে ভিজে মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। ক্ষুধাও লেগেছে প্রচণ্ড। এর মাঝে দীপ্রর এসব কথা যেন তার শরীরে সুইয়ের মতো বিঁধছে। তাছাড়া সেদিন ওই মেয়ে দুটোর সাথে ছবি তোলার জন্য তো রাগ জমেই আছে। কিন্তু না, ক্ষুধার্ত অবস্থায় এই মুহূর্তে কোন ঝামেলা সে চায় না। তাই পাশ কাটিয়ে চুপচাপ ওয়াজ রুমের দিকে যেতে নিলে দীপ্র তার পথ আগলে বলে, তারেক স্যার আপনাকে হুমকি দিচ্ছে। যে কোনো সময় বিপদে পড়তে পারেন, তারপরেও কলেজ শেষে পার্কে গিয়েছিলেন কেন জবা? চৈতালি এবার অবাক হয়। তারেক স্যার বেশ কয়েকদিন ধরেই তাকে বিভিন্নভাবে বিরক্ত করছে, কিন্তু চৈতালি এটা কাউকে জানায় না। এত ঝামেলার মধ্যে নতুন করে আর কোন ঝামেলা চাচ্ছিল না সে। ভেবেছিল নিজে নিজেই সমস্যার সমাধান করবে। কিন্তু দীপ্র যে তার পেছনে গোয়েন্দাগিরি করছে এটা তার জানা ছিল না। চৈতালি বলেছিল কলেজে যাওয়া আসার সময়টা তাকে তার মতো ছেড়ে দিতে, কিন্তু না, এই ছেলে তো শোধরানোর না। চৈতালি কোন উত্তর না দিয়ে দীপ্রর পাশ কাটিয়ে বারান্দা থেকে তোয়ালে নিয়ে ওয়ার্ড্রোব থেকে সবুজ রঙের একটা শাড়ি নিয়ে ড্রয়ার লাগাতেই পেছনে দীপ্রর উপস্থিতি টের পায়।
চৈতালি সেই জায়গা থেকে দ্রুত সরে যেতে চায় কিন্তু পারে না, কারণ তার আগেই দীপ্র তার দুই পাশে হাত রেখে তাকে আটকে ফেলে। খুব কাছে এসে কানের কাছে মুখ এনে একটু আবেশমাখা কণ্ঠে বলে, লাস্ট 2 ঘন্টা ধরে আপনার ফোন বন্ধ। আপনাকে ঠিক কতবার ফোন করেছি জানেন? আপনি এমন কেন জবা? এত নিষ্ঠুর কেন? আপনি আর কবে বুঝবেন আমাকে? আর কত পরীক্ষা নেবেন? দীপ্রর চোখে তীব্র অভিমান। সেই অভিমান নিয়ে কথাগুলো বলতে বলতে এক ঘোরের মধ্যে চলে যায় সে। শরীরের সাথে লেপ্টে থাকা ভেজা শাড়ি, এলোমেলো চুল সবটা চৈতালির প্রতি তার অভিমান কমিয়ে ভালোবাসাটা আরো বাড়িয়ে দেয় আকর্ষণ। এই প্রথম একটু ছুঁয়ে দেখতে ইচ্ছে হয় প্রিয় মানুষটিকে। দীপ্র আর না ভেবে শাড়ির আঁচল সরিয়ে কাঁধে ঠোঁট ছোঁয়াতেই চৈতালি এক ধাক্কায় তাকে সরিয়ে দেয়। এক দৌড়ে ওয়াশরুমে গিয়ে দরজা লাগিয়ে কাঁপতে থাকে। চৈতালিটের পায়ে তার গাল দুটো ভিজে গেছে। মনে পড়ে যায় তিক্ত পুরনো স্মৃতি। নিজেকে আজ আবার অসহায় মনে হয় ভীষণ। এদিকে দীপ্র বোকার মতো দাঁড়িয়ে থাকে। চৈতালির প্রত্যাখ্যানে যেন নিজের হুঁশ ফিরে পায় সে। এভাবে অনুমতি ছাড়া স্পর্শ করার জন্য তাকে ঘিরে ধরে অপরাধবোধ। মাথা নিচু করে ফিসফিস করে বলে, আমাকে ক্ষমা করবেন জবা। আমি এভাবে চাইনি, সত্যি এভাবে চাইনি। রাত 9টা। বাইরে এখনো ঝিরিঝিরি বৃষ্টি। যেই অবস্থা তাতে মনে হচ্ছে আজ আর থামবে না। সকাল থেকে অবিরাম এই বৃষ্টি আজ পুরো শহরকে ধুয়ে দিতে চাইছে। কিন্তু চাইলেই কি সেটা সম্ভব? শহর পরিষ্কার করার বদলে মাটির গন্ধ, কাদার চপচপে আওয়াজ আর গর্তে ভরা রাস্তায় জমে থাকা কালো ময়লা পানি মিলে চারপাশটাকে আরো জটিল করে তুলেছে। যেভাবে জটিল হয়ে যাচ্ছে দীপ্রর নিজের জীবনটাও। সম্পর্কটা একটু স্বাভাবিক হতে না হতেই আবার যেন কেমন হয়ে গেল। নিজের করা বোকামির জন্য নিজের ওপরেই ভীষণ রাগ হচ্ছে দীপ্রর। বিকেলে ওই ঘটনার পরপরই বাসা থেকে বেরিয়ে যায় সে। মসজিদের নামাজ পড়ে সেখানেই কাটিয়ে দেয় অনেকটা সময়। নিজেকে শান্ত করার জন্য এর চেয়ে ভালো কোন উপায় হয়তো নেই তার কাছে। এর মধ্যে বাসা থেকে কয়েকবার ফোন এলেও রিসিভ করে না। ডিকির মোবাইলে শুধু ছোট একটা মেসেজ পাঠিয়ে দেয় যে ফিরতে রাত হবে। এরপরে এশার নামাজের পরপরই জাহিদ ফোন করে বলে জরুরি আলাপ আছে। অবশ্যই যেন এই রেস্টুরেন্টে অপেক্ষা করি। বৃষ্টি না থাকলে অবশ্য তাদের পছন্দের পার্কেই বসত সবাই। যে কোনো আড্ডার জন্য পার্কটা পারফেক্ট। কিন্তু না, বৃষ্টিও আজ তার সাথে বেইমানি করে বসেছে। তাই এখানে এসে অপেক্ষা করছে বন্ধুদের। তবে অপেক্ষা করলেও মনটা পড়ে আছে চৈতালির কাছেই। এসব ভাবনার মাঝে জাহিদের কণ্ঠ শুনতেই সামনে তাকিয়ে দেখে দুজন মিলে দিহানের পিঠে থামথুম দিচ্ছে আর কি যেন বলতে বলতে ভেতরে ঢুকছে না। দীপ্রকে দেখতেই দিহান দৌড়ে এসে তার পেছনে দাঁড়িয়ে বলে, আমাকে বাঁচা দোস্ত। এই শয়তান দুইটা আমার পিঠ ব্যথা করে দিল। বাপরে বাপ, এরা কি বন্ধু নাকি আর কিছু? দীপ্র কিছু বুঝে ওঠার আগেই জাহিদ বলে, ব্যাটা ফাজিল, তলে তলে এত দূর এগিয়ে গিয়েছিস অথচ আমরা কিছু জানতেও পারলাম না। তোকে তো আজ। কথাটা বলে আবার তেরে আসতেই দীপ্র জাহিদের হাত ধরে বলে, আরে বাবারে, কি হয়েছে বলবি তো? ওই বেচারার ওপর এত খেপেছিস কেন? শাহিন চেয়ার টেনে বসতে বসতে বলে, খেপেছি কেন ওই শালাকে জিজ্ঞেস কর। প্রেমে পড়লে যে মানুষ এমন হয় সেটা তোদের দুজনকে না দেখলে জানতেই পারতাম না। কি একটা অবস্থা! শালা প্রেম করবি কর, সবাইকে জানিয়ে কর। লুকিয়ে লুকিয়ে করতে হবে কেন? জাহিদ বলে, দীপ্র তো তবু সবকিছু আমাদের জানিয়ে করেছে। কিন্তু তুই তো। দীপ্র এবার চারিদিকে চোখ বুলিয়ে গম্ভীর কণ্ঠে বলে, সবাই আগে শান্ত হয়ে বস, তারপর কথা বল। চারপাশের সবাই আমাদের দেখছে। বিষয়টা খারাপ দেখাচ্ছে। দীপ্রর কথা শুনে বাকিদের টনক নড়ে। নিজেরা মজা করলেও চার বন্ধুই এলাকায় ভীষণ ভদ্র ছেলে হিসেবে পরিচিত। আর ভদ্র ছেলেদের এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। তাই সবাই চুপচাপ বসে। এরপর জাহিদ দিহান আর ফাল্গুনির প্রেম কাহিনী বর্ণনা করে। আজ দুজনকে একসঙ্গে হাত ধরে রিকশায় ঘুরতে দেখেছে। তারপর দিহানকে জিজ্ঞেস করতেই সে সবকিছু অকপটে স্বীকার করে। আর তারপরেই জাহিদ জানায় শাহিনকে। ব্যাস দুজন মিলে ঠিক করে আজ দিহানকে সাইজটা করবে। এই ভাবনা থেকে দীপ্রকেও ফোন করে আসতে বলে। সব শুনে দীপ্র কপালে ভাঁজ ফেলে বলে, ঘটনা কি সত্যি নাকি? দিহান চুলের ভাঁজে আঙুল চালিয়ে মুচকি হেসে বলে, আরে দোস্ত, বেশি দিন হয়নি তো। এই তো সেদিন ঘটনাক্রমে কিভাবে যেন হয়ে গেল। মেয়েটা যে এত সহজে রাজি হয়ে যাবে বুঝিনি। এরপর ধীরে ধীরে পুরো ঘটনা খুলে বলতেই দীপ্র বলে, আমার শালিকার সাথে এত কিছু অথচ দুলাভাই হয়ে আমি কিছুই জানি না। এবার বল ওরে কি শাস্তি দেব? জাহিদ কথাটা বলতেই শাহিন বলে, কি আবার? আজ রাতে ট্রিট দেবে। বাইরে চমৎকার ওয়েদার। এই ওয়েদারে বউ থাকলে শুধু আদর খেতাম। বউ যেহেতু নেই তাই খাচ্ছি খাওয়া। আপাতত এটা দিয়েই। দিহান কপাল কুঁচকে বলে, কি ভাষা! ডার্টি চিন্তা ভাবনা।
ছি। দিহানের কথা শুনে সবাই হো হো করে হেসে উঠলেও জাহিদ রেগে বলে, শিগগিরই অর্ডার কর, নতুবা কালই তোর প্রেম ভেঙে দেব কিন্তু। সবাই হাসলেও দিহান তখন মুখ ভার করে বলে, দিচ্ছি তো। এত ভয় দেখাস কেন শালা? কথাটা বলেই দিহান সবার জন্য খাবার অর্ডার করে। দীপ্রর মন খারাপ থাকায় খাবেন না বলতেই জাহিদ আজবাজে কথা শুরু করে, যা শুনে বাধ্য হয়ে খাওয়ার জন্য রাজি হয়। খেতে ইচ্ছে না করলেও বন্ধুদের সঙ্গ দিতে জোর করেই খায়। বন্ধুদের সঙ্গ পেয়ে দীপ্রর মন কিছুটা হলেও হালকা লাগে। তুষারের ব্যাপারে সবটা জানাজানি হয়ে গেলে চৈতালি তার সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। সব জায়গা থেকে তাকে ব্লক করে দেয়। তার জন্য অপমানিত হয়ে এলাকা, চাকরি সব ছাড়ে। তাকে নিয়ে ছবিগুলো ছিল এডিট করা, সব মিথ্যা। তবুও মা, ভাইয়া তাকেই দোষারোপ করে। এসবটাও সে মেনে নেয়। কিন্তু বাসা থেকে যখন বিয়ের জন্য চাপ দেয়া শুরু করেছিল সেটা আর চৈতালি মেনে নিতে পারে না। সবাই তখন ভেবেছিল শুধুমাত্র তুষারের ওই ঘটনার জন্য হয়তো সে রাজি হচ্ছে না। কিন্তু এর পেছনেও ছিল আরেকটা দুর্বিষহ স্মৃতি, যা চৈতালি আজ অবধি না পেরেছে কাউকে বলতে আর না পেরেছে ভুলতে। বিয়ে করতে না চাওয়ার পেছনে ওই ঘটনার প্রভাব ছিল সবচেয়ে বেশি। সব জায়গা থেকে ব্লক করার পর কলেজ থেকে ফেরার পথে তুষার একদিন তার পথ আগলে ধরে তার কাছে শেষবারের মতো 10টা মিনিট চায়। চৈতালি প্রথমে কোনোভাবেই রাজি না হলেও পরে রাজি হয়। একটা ক্যাফেতে বসে তুষার তখন নিজের কর্মকাণ্ডের জন্য তার কাছে ক্ষমা চায়, তাকে আরেকটা সুযোগ দিতে বলে। কিন্তু চৈতালি তার অনুতপ্ততা দেখে তাকে মাফ করলেও সম্পর্কটা আবার কন্টিনিউ করবে না বলে জানিয়ে দেয়। তুষার অকপটে সবটা মেনে নিয়ে তাকে শেষবারের মতো বাসায় পৌঁছে দেওয়ার অনুমতি চায়। বাসায় কেউ জানলে বিষয়টা ভালোভাবে নেবেন না, তাই কিছুটা পথ গিয়ে নেমে যাবে এই শর্তে রাজি হয়ে তার গাড়িতে ওঠে। প্রথম প্রেম বলে কথা, কিছুটা দুর্বলতা তো ছিলই, তাই হয়তো সহজে সব মাফ করে আবার বিশ্বাস করেছিল। সেদিন অনেক বৃষ্টি ছিল, সন্ধ্যা হবে হবে অবস্থা, রাস্তায় যানজট। এর মাঝেই তুষার হঠাৎ গাড়ি ঘুরিয়ে মিরপুর ডিওএইচএস এর দিকে যায়। ফাঁকা জায়গা দেখে গাড়ি পার্ক করে গাড়িতে বসেই চৈতালির সাথে অশুভ আচরণ করে। ঘটনাটা এত দ্রুত ঘটে যে চৈতালি কিছু বলার বা বের হবার সুযোগ পাচ্ছিল না। এমন সময় রাস্তায় লোকজন দেখে তুষারকে ধাক্কা দিয়ে সরিয়ে দ্রুত গাড়ির দরজা খুলে বেরিয়ে যায়। সামনে খালি একটা রিকশা পেলে সেটাতেই দ্রুত উঠে চলে আসে বাসায়। পেছনে থেকে তুষার অনেক আজেবাজে কথা বললেও মানুষজনের ভিড় বাড়তে থাকলে চুপচাপ সেখানে থেকে চলে যায় সে। সেদিনের সেই ঘটনা চৈতালির কাছে দুঃসহ এক স্মৃতি হয়ে আজ অবধি অবচেতন মনে গেঁথে আছে। এই ট্রমা কাটিয়ে উঠতে বেশ সময় লেগেছিল তার। পরবর্তীতে কিছুটা কাটিয়ে উঠলেও নতুন করে আর কোন সম্পর্কেই জড়াতে চায়নি সে। কারণ তার কাছে মনে হতো প্রেম মানেই ছলনা, প্রেম মানেই শুধু শরীর ছোঁয়ার অজুহাত। বিকেলে দীপ্রর অমন আচরণের জন্য চৈতালি মোটেও প্রস্তুত ছিল না। চৈতালি জানে তার প্রতি দীপ্রর পুরোপুরি অধিকার আছে, কিন্তু তাই বলে এত তাড়াতাড়ি কোনোভাবেই সম্ভব নয়। চৈতালির আরও সময়ের প্রয়োজন। এসব ভাবতেই ঘড়িতে অ্যালার্ম বেজে উঠলে তাকিয়ে দেখে রাত প্রায় 11টা বাজে। প্রায় 2 ঘন্টা ধরে বারান্দায় বসে আছে চৈতালি। বাইরে এখনো বৃষ্টি। আজ সারাদিন বৃষ্টির কারণে রাস্তায় মানুষজন খুব কম। কেমন এক নিস্তব্ধ পরিবেশ। তার মাঝে বৃষ্টির শব্দ, সব মিলিয়ে কেমন যেন মন খারাপ করা পরিবেশ। এর মাঝেই আজ দীপ্রর অপেক্ষায় বসে আছে সে। বিকেলের সেই ঘটনার অনেকটা সময় পর চৈতালি যখন ফ্রেশ হয়ে বাথরুম থেকে বের হয় তখন রুমে দীপ্র ছিল না। দীপ্রর অনুপস্থিতিতে প্রথমে খানিকটা স্বস্তি পেলেও যখনই মনে পড়ে যে দীপ্র দুপুরে খায়নি তখন আর নিজেকে গুটিয়ে রাখতে পারে না। রুম থেকে বের হয়ে দীপ্রর খোঁজ করে কোথাও না পেয়ে দিটির কাছে থেকে জানতে পারে সে অনেকক্ষণ আগেই জরুরি কাজের কথা বলে বাইরে গেছে। বলেছে ফিরতে দেরি হবে। চৈতালি জানে দীপ্রকে। এটা যে শুধুমাত্র নিজেকে আড়াল করার একটা কৌশল সেটা সে বুঝতে পারে। কিন্তু সেও যে এক্ষেত্রে নিরুপায় ছিল। দীপ্র খায়নি তাই দুপুরে চৈতালিরও আর খাওয়া হয় না। অথচ এমনটা হবার কথা না। অবশেষে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে অনেকবার ফোন করার পর যখন জানতে পারে দীপ্রর ফিরতে দেরি হবে তখন থেকেই বারান্দায় বসে অপেক্ষা করতে থাকে চৈতালি। গত 2 মাসে চৈতালি বুঝেছে যে দীপ্র আর 10 জন পুরুষের মতো নয়। বুঝতে পেরেছে দীপ্র শুধু চৈতালিকে ভালোই বাসে না, বরং যথেষ্ট সম্মানও করে। চৈতালি বুঝতে পারে দীপ্রর ভালোবাসার শরীর ছোঁয়ার আগে মন ছুঁয়ে দেখতে চায়। আর তাই তো এসব ভাবনার মাঝে বাইকের শব্দ হলে নিচে তাকিয়ে দেখে দীপ্র এসেছে। চৈতালি আর অপেক্ষা না করে ড্রয়িং রুমে যায়। কলিং বেল বাজলে দরজা খুলতেই চৈতালিকে দেখে কোন কথা না বলে পাশ কাটিয়ে রুমে চলে যায়। দীপ্রর এমন আচরণের কারণ চৈতালি জানে। 2 মাস কাছ থেকে দেখে দীপ্রকে এটুকু অন্তত চিনতে পেরেছে সে।
তাই বিষয়টাকে না টেনে রান্নাঘরে গিয়ে খাবার গরম করে। এরপর রুমে গিয়ে ডাকতে নিতেই দেখে দীপ্র ওয়াশরুমে শাওয়ার এর শব্দ হচ্ছে। বৃষ্টিতে ভিজে এসেছে বলে যে আবার গোসল করছে এটা বুঝতে আর সময় লাগে না তার। চৈতালি চেয়ার টেনে একটা গল্পের বই নিয়ে বসে পাতা উল্টাতে থাকে। পুরো বিকেল সন্ধ্যা বুঝতে না পারলেও এখন খাবারের ঘ্রাণে পেটে ডাকাডাকি শুরু হয়ে গেছে। প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, তাই আপাতত বইয়ের কোন শব্দ বোঝার ক্ষমতা হয় না তার। তবুও বইয়ের দিকে চোখ রেখেই বসে থাকে। এমন সময় টেবিলের ওপরে রাখা দীপ্রর মোবাইলে নোটিফিকেশন এর শব্দ হলে সেদিকে চোখ পড়তেই দেখে লামিয়া নামে একজন মেসেজ পাঠিয়েছে। চৈতালি না চাইতেও মোবাইল হাতে নিয়ে মেসেজ পড়তেই তার মেজাজ খারাপ হয়ে যায়। কেন যেন প্রচণ্ড বিরক্ত লাগে। এমন সময় ওয়াশরুমের দরজা খোলার শব্দ হতেই চৈতালি ফোন রেখে দেয়। আর চোখে দীপ্রর দিকে তাকিয়ে আবার বইয়ের দিকে মনোযোগী হয়। এদিকে দীপ্র তাড়াতাড়ি কালো রঙের একটা টি শার্ট পরে চুল সেট করে মোবাইল নিয়ে বারান্দায় যেতে নিলেই চৈতালি বলে, খাবার গরম করেছি, খেতে চলো। চৈতালির কথা শুনে দীপ্র বেশ অবাক হয়। কারণ সে ভেবেছিল চৈতালি তাকে এড়িয়ে যাবে, ভেবেছিল কদিন হয়তো কথাই বলবে না তার সাথে। কিন্তু এত স্বাভাবিক কথা শুনে কি বলবে ভেবে পায় না। এদিকে দীপ্রকে নীরব দেখে চৈতালি আবার বলে, খেতে চলো, অনেক ক্ষুধা পেয়েছে। আপনি এখনো খাননি? আমি তো খেয়ে এসেছি। এবার কেন জানি চৈতালির ভীষণ রাগ হয়। অনেক কথা বলতে ইচ্ছে হয়, কিন্তু নিজেকে সামলে নিয়ে ঠান্ডা গলায় শুধু বলে, ও আচ্ছা, আপনি এখনো না খেয়ে বসে আছেন কেন জবা? দেখুন প্লিজ, আপনি আমাকে ভুল বুঝবেন না। বিকেলের ঘটনার জন্য আমি সরি। সত্যি বলছি, আমি ওভাবে চাইনি। কিছু সময় নীরব থেকে দীপ্র আবার বলে, আর বাইরে আমি খেতে চাইনি। দিহান, জাহিদ ওরা সবাই মিলে। কারণ জানতে চাইনি তো। এত ব্যাখ্যা করার প্রয়োজন নেই। প্রয়োজন আছে। চৈতালি গম্ভীর কণ্ঠে বলে, স্ত্রীর সামনে সুন্দরীদের সাথে সেলফি তোলার বিষয়টা যদি ব্যাখ্যা করার প্রয়োজন না থাকে, মোবাইলে তাদের সুন্দর সুন্দর মেসেজ আসার কারণ যদি ব্যাখ্যা করার প্রয়োজন না থাকে, তাহলে সামান্য এই বিষয়টাও ব্যাখ্যা করার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। দীপ্র চোখ বড় বড় করে বলে, মানে? চৈতালি চলো চোখে বলে, কোন মানে নেই? খেয়ে এসেছো, ভালো করেছো। সকালে তো আবার ক্লাস আছে। কেউ হয়তো অপেক্ষা করবে তোমার জন্য, তাই ঘুমিয়ে পড়ো। এরপর দ্রুত পায়ে রুম থেকে বের হয়ে ডাইনিং রুমে এসে বসে। চৈতালিতের পায়ে তার গাল দুটো আবারও ডিজে উঠছে, যার কারণে সে জানে না এতক্ষণ যা যা বলল সেসব কেন বলল, হঠাৎ তার এমন অসহ্য লাগছে কেন, এসবের কিছুই জানে না সে। শুধু জানে তার ভালো লাগছে না আজ। কিছুই ভালো লাগছে না। বাজে এক অনুভূতি হচ্ছে যা এর আগে কখনো হয়নি। চৈতালি আশেপাশে তাকায়, নিজেকে সামলাতে চেষ্টা করে। কেউ দেখলে আবার কি ভাববে সেই ভেবে চোখ মুছে খাবার গুছিয়ে ফ্রিজে রাখতে থাকে। এদিকে দীপ্র বোকার মতো দাঁড়িয়ে সবটা দেখতে থাকে। কি হচ্ছে, কেন হচ্ছে, সবটা যেন মাথার ওপর দিয়ে যায়। মোবাইলে কে মেসেজ পাঠিয়েছে দেখতে চাইলেও আর দেখে না। কারণ এই মুহূর্তে এটা দেখার চেয়েও জরুরি কাজ হলো চৈতালির সাথে বসে খাওয়া, তাকে সঙ্গ দেয়া। তার জন্য না খেয়ে বসে আছে। বিকেলের ঘটনার পরেও এত স্বাভাবিক আচরণ করছে দীপ্রর কাছে, যেন আজ মেঘনা চাইতেন বৃষ্টির মতন। তাই মোবাইল বিছানায় সুরে দ্রুত চলে যায় ডাইনিং রুমে। কি বলছেন এসব? দীপ্র ভাইয়া সব জেনে গেছে। এখন যদি আপু জানে তাহলে কি হবে ভাবতে পারছেন? দিহান বাসায় পৌঁছে ফাল্গুনীকে ফোন করে সবটা বলতেই তার এই প্রতিক্রিয়া দেখে দিহান কিছু না বলে ঠোঁট চেপে হাসে। এদিকে দিহানকে এভাবে নিশ্চুপ দেখে ফাল্গুনী কপট রাগ দেখিয়ে বলে, কি হলো, চুপ কেন? কি বলছি শুনতে পাচ্ছেন? পাচ্ছি তো। ওই মুহূর্তে সবাইকে সব বলা ছাড়া আরো কোন উপায় ছিল না ফাল্গুনী? এটা কোন কথা? সবাই আপনাকে চেপে ধরলো আর অমনি সবটা জানিয়ে দিলেন। এত তাড়াতাড়ি সবটা তাদের না জানালে হতো না? ছি, না জানি কি ভাবছে ভাইয়া। হ্যাঁ তো। আরে এতে এত ছি বলার কি হলো? প্রেমই তো করেছি। প্রেমের নামে অন্য কিছু তো করতে যাচ্ছি না যে এত ছি ছি করে যাচ্ছ। আবার ঝামেলা না থাকলে এত দিনে প্রস্তাব পাঠিয়ে বিয়ে করে ফেলতাম। কিন্তু তোমার আনরোমান্টিক আবার জন্য ঝামেলায় পড়ে গেলাম। ফাল্গুনী রেগে বলে, কি বললেন আপনি? আমার আপু আনরোমান্টিক? দিহান হাসি চেপে বলে, নয়তো কি? আমার বন্ধুটাকে আজ পর্যন্ত ভালোবাসলো না তোমার আপু? এত কাঠখুট্টা কেউ হয় নাকি? মেয়েরা হবে নরম মনের, একেবারে তুলতুলে টাইপ। সবসময় শুধু আদর করতে ইচ্ছে করবে, যেমন তুমি। ফাল্গুনী এবার ভীষণ লজ্জা পায়। ফাল্গুনী খেয়াল করেছে সেদিন দিহানের বলার পর সময় নিয়ে নিজের লুকোনো অনুভূতি যখন প্রকাশ করেছে তখন থেকেই সে তাকে নানাভাবে লজ্জা দেওয়া শুরু করেছে। সময়ে অসময়ে হেলোমেলো কথা বলছে, বারবার অপ্রস্তুত অবস্থায় ফেলছে তাকে।
দিহান যে এসব ইচ্ছে করেই করছে এটা সে ভালোই বুঝতে পারে, তবে কিছু বলে না, বলতে পারে না। কে জানে, ফাল্গুনীর অবচেতন মনও হয়তো চায় এভাবে লজ্জা পেতে। এদিকে ফাল্গুনীর নীরবতা দেখে দিহান যা বোঝার বুঝে নেয়। মনটা চায় তাকে আরেকটু লজ্জায় ফেলতে। তাই বারান্দায় বসে একটু আবেগমাখানো কণ্ঠে বলে, ফাল্গুনী, বাইরে আজ ঝুম বৃষ্টি। ফাল্গুনী নিজেকে সামলে বলে, এই বৃষ্টি বোধ হয় আজ আর বন্ধ হবে না। আপনি ঘুমিয়ে পড়ুন তো, অনেক রাত হয়েছে। এই বৃষ্টির রাতে বউ ছাড়া ঘুম হয় বলো? বউ থাকবে, একটু আদর করবে। ফাল্গুনী এবার প্রসঙ্গ পাল্টাতে তড়িঘড়ি করে বলে, সব সময় শুধু বাজে কথা। আপনি ঘুমান তো, আমার অনেক পড়া আছে, সকালে ক্লাস আছে, আমি রাখছি। দিহান এবার উচ্চস্বরে হেসে ওঠে। হাসতে হাসতে বলে, তুমি সত্যি ভীষণ মিষ্টি। অল্পতেই কত লজ্জা পাও। এত লজ্জা পেলে বিয়ের পর কি করবে বলো তো? তখন তো। ফাল্গুনী আর টু শব্দটি করে না। মোবাইলের লাইন কেটে চোখ বন্ধ করে লাজুক হাসতে থাকে। আর আপনমনে বলে ওঠে, অশুভ প্রেমিক। এদিকে দিহান মনে মনে ভাবতে থাকে কিভাবে দ্রুত ভালোবাসার মানুষটিকে নিজের করে পাবে। কারণ ভালোবাসার মানুষকে ছেড়ে থাকা যে সত্যি ভীষণ কষ্টের। কিন্তু তার আগে বন্ধুর আর আপার সম্পর্কটা স্বাভাবিক করতে হবে, যা করা ভীষণ কষ্টসাধ্য। চৈতালি চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে আছে। পাশেই টেবিলের ওপরে খাবারের প্লেট রেখে দাঁড়িয়ে আছে দীপ্র। কিন্তু চৈতালিকে ডেকে কিভাবে কি বলবে সেটা বুঝতে পারছে না। কারণ তার আচরণে আজ সে ভীষণ অবাক। কিন্তু ডাকতে তো হবেই। ভালোবাসার মানুষ না খেয়ে আছে আর সে বাইরে থেকে খেয়ে এসেছে, এটা কোন কথা? তাই সব সংশয় বাদ দিয়ে বলে, চৈতালি উঠুন প্লিজ। দেখুন, এভাবে না খেয়ে থাকলে অসুস্থ হয়ে যাবেন। সকালে আবার কলেজ আছে। দীপ্র কথা শেষ করার আগেই চৈতালি চোখ খুলে উঠে বসে বলে, প্লিজ দীপ্র, বিরক্ত করো না। আর হ্যাঁ, নিজের মূল্যবান সময়টাও নষ্ট করো না। আমাকে ঘুমোতে দাও, নিজেও ঘুমাও। কথাটা বলে চৈতালি যেই না আবার শুয়ে পড়তে নেয়, অমনি দীপ্র তার হাত ধরে বসিয়ে দেয়। আর সাথে সাথেই আবার নিজের করা কাজের জন্য দুকদম দূরে সরে বলে, সরি জবা। আমি সত্যি সরি। আমি আপনাকে স্পর্শ করতে চাইনি। বিশ্বাস করুন। চৈতালি বিরক্ত হয়ে তাকাতেই দীপ্র বলে, দিহান, জাহিদ, ওরা সবাই খুব জোর করছিল তাই বাধ্য হয়ে খেয়েছিলাম। বিশ্বাস করুন, আমি খেতে চাইনি। তাছাড়া আমি তো জানতাম না যে কেউ এভাবে আমার জন্য না খেয়ে অপেক্ষা করছে। জানলে? চৈতালি কপালে ভাঁজ ফেলে বলে, আমি কি এই বিষয়ে তোমায় কিছু বলেছি? দীপ্র বাধ্য ছেলের মতো না সূচক মাথা নাড়লে চৈতালি বলে, তাহলে এত ব্যাখ্যা দিচ্ছ কেন? যা ইচ্ছে তাই করবার অধিকার আছে তোমার। না, নেই। যা ইচ্ছে তাই করার অধিকার নেই আমার। আপনি কষ্ট পান এমন কিছু করার কোন অধিকার নেই আমার। তাই বিকেল থেকে আমার দ্বারা যা যা ভুল হয়েছে সবকিছুর জন্য আমি দুঃখিত। প্লিজ জবা, এবার উঠে খেয়ে নিন। দীপ্রর এই কথা শুনে আজ প্রথম চৈতালির মেজাজ খারাপ হয় না, বরং অদ্ভুত এক ভালো লাগা ঘিরে ধরে থাকে, যার কারণ সে জানে না। তাই আর কথা না বাড়িয়ে বিছানা ছেড়ে টেবিলে বসে খাওয়া শুরু করে। চুপচাপ খেয়ে প্লেট নিয়ে চলে যায় রান্নাঘরে। এদিকে দীপ্র অবাক চোখে তাকিয়ে চৈতালির কর্মকাণ্ড দেখতে থাকে। হঠাৎ এমন পরিবর্তন দেখে ভেতরে কেমন যেন হাসফাস লাগতে থাকে। তাই এসি বন্ধ করে বারান্দায় গিয়ে বসে। আজ এসির বাতাসের চেয়ে বাইরের ঠান্ডা বাতাস বেশি ভালো লাগে তার। চুপচাপ বারান্দায় বসে হিসেব মেলাতে থাকে। এমন সময় সামনে কফির কাপ দেখে চমকে ওঠে দীপ্র। কপাল কুঁচকে বলে, আমার জন্য? এত রাতে? মানে এত কষ্ট করার কি দরকার ছিল? চৈতালি নিজের কাপে চুমুক দিয়ে বলে, এটা কষ্ট নয় দীপ্র, শোধ বোধ হলো। তুমি আমাকে জোর করে খাওয়ালে, তাই ভাবলাম তোমার জন্য এক কাপ কফি নিয়ে আসি। দীপ্র আবার অবাক হয়। চুপচাপ তাকিয়ে বোঝার চেষ্টা করে সবটা। কাপটা হাতে নিয়ে চুমুক দিতেই চৈতালি বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে দীপ্র। আমার অতীতের এমন কিছু যা তোমার জানা প্রয়োজন। কিছু তিক্ত অভিজ্ঞতা যা তোমাকে না জানালেই নয়। অতীতের কথা শুনে দীপ্র কিছু একটা আঁচ করে বলে, কি দরকার বলুন তো? যা গেছে তা নিয়ে ঘাটাঘাটি করার কি দরকার? বর্তমান নিয়ে থাকুন না। এটা ঘাটাঘাটি নয়। এসব তোমার জানা উচিত। তুমি ভালো মানুষ, তবে ভীষণ জিদ তোমার। জিদের বসেই আমাকে বিয়ে করে ফেলেছ। এখন বিয়ে যেহেতু করেই ফেলেছ সেহেতু সবটা জানতেও তো হবে নাকি? কিছু বিষয়ে পরে জানার চেয়ে আগে জেনে রাখা ভালো। চৈতালির কথা শুনে দীপ্রর ভীষণ রাগ হয়। রাগের কারণ প্রথমত তার অতীত নিয়ে ঘাটাঘাটি করা, আর দ্বিতীয়ত তার ভালোবাসাকে জিদ বলে সম্বোধন করা। দীপ্র তবুও সেই রাগ নিয়ন্ত্রণ করে গম্ভীর কণ্ঠে বলে, অনেক রাত হয়েছে। সকালে দুজনেরই উঠতে হবে। তাই আজ ঘুমিয়ে পড়ুন জবা। আপনার এই অতীত না হোক অন্য কোনোদিন সময় করে শুনব।
কিন্তু দীপ্র কফির কাপ নিয়ে রুমের দিকে দুগদম এগিয়ে আবার পেছনে ফিরে শান্ত কোমল কণ্ঠে বলে, আমি শুধুমাত্র জেদের বসেই আপনাকে বিয়ে করিনি জবা। আপনাকে আমি ভালোবাসি। যতটা আপনি আমাকে ঘৃণা করেন তার চেয়ে বহুগুণ বেশি। তাই প্লিজ এভাবে বারবার জিদ শব্দটা বলবেন না। কারণ আপনি আমার এত সস্তা কোন আবদার না যাকে জিদ করলেই পেতে পারি। আমি মানছি সেদিন যা করেছিলাম তা ভুল ছিল। আমার আরেকটু সময় নেয়ার দরকার ছিল আপনাকেও সময় দেবার। কিন্তু কি করব বলুন, পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে সবটাই আমার নাগালের বাইরে চলে গিয়েছিল। আপনাকে হারানোর ভয়ে জেকে বসেছিল মনে। তাই তো। আমার কথা শেষ হয়নি দীপ্র। আমাকেও একটু বলতে দাও। দীপ্রর কথায় মাঝেই চৈতালি তাকে থামিয়ে দিয়ে আবার সবটা বলতে চাইলেও সেদিকে আর কান দেয় না দীপ্র। কফির কাপ হাতে হাঁটতে হাঁটতে শুধু বলে, অনেক রাত হয়েছে, তাড়াতাড়ি ঘরে আসুন। এত রাতে বিবাহিত রমণীদের বারান্দায় থাকতে নেই। এমন সিরিয়াস সময়ে দীপ্রর এমন হেয়ালি কথা শুনে অবাক হয় চৈতালি। কিছুটা হতাশ হয়। ভেতরে হাঁসফাঁস করতে থাকে। আজ বিকেলের পর অনেক কিছু ভেবেই সে সিদ্ধান্ত নেয় যে সবকিছু আজ দীপ্রকে জানাবে। বিয়ের পরে প্রয়োজন ছাড়া তাদের মাঝে খুব কম কথাই হয়েছে। কলেজ, বাসা সব মিলিয়ে ব্যস্ততায় পুরনো কিছু মনে করে বলার প্রয়োজনটাও তেমন অনুভব করেনি চৈতালি। কিন্তু আজকের ঘটনা তাকে বেশ ভাবিয়ে তুলেছে। দীপ্র পুরুষ মানুষ। বিয়ের এতটা সময় পার হলেও আজ পর্যন্ত কোন ধরনের কোন বাজে আচরণ সে করেনি তার সাথে। সব সময় যথেষ্ট সম্মান দিয়েছে। বিয়ের আগে এলোমেলো কথা বললেও বিয়ের পর থেকে বরং নিজেকে সবকিছু থেকে গুটিয়ে রেখেছে। তার সব বিষয়ে আগের চেয়ে অনেক বেশি খেয়াল রেখেছে। এমন অবস্থায় আজ যা হয়েছিল সেটা ছিল শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট। ক্ষণিকের আকর্ষণ বলা যায় হয়তো। তবে যাই ছিল বৈধ ছিল। অন্যায় কোন আবদার ছিল না। যদিও চৈতালি এখন পর্যন্ত এসব নিয়ে ভাবেনি। প্রস্তুত ছিল না একেবারেই। ওই ঘটনার পর তার মনে হয়েছে দীপ্রকে সব জানানো উচিত। আর তাই সবটা বলতে চেয়েছিল। কিন্তু বলা আর হলো না। এসব ভাবতেই রুমে বসে দীপ্র বলে ওঠে, তাড়াতাড়ি ভেতরে আসুন জবা। এই সময়ে একা একা। দীপ্র আর বলতে পারে না। তার আগেই চৈতালির রুমে ঢুকে শুয়ে পড়ে। চুপচাপ চেষ্টা করে ঘুমানোর। কিন্তু ঘুমাতেও পারে না। মোবাইলে সেই মেয়েটার লেখা মেসেজের কথা মনে পড়ে যায়। এদিকে মেসেজ পড়ার পর থেকে দীপ্র নিজেও ভীষণ বিরক্ত। মন চাচ্ছিল তখনই ফোন করে মেয়েটাকে কিছু কথা শোনাতে। কিন্তু না, একজন শিক্ষকের এভাবে রিয়েক্ট করার শোভা পায় না, তাই নিজেকে অনেক কষ্টে ঠান্ডা করে। আর পরদিন কিভাবে বিষয়টাকে হ্যান্ডেল করবে সেটা নিয়ে ভাবতে থাকে। মিস লামিয়া 5 মিনিট পরে আমার রুমে আসবেন। দীপ্র ক্লাস শেষ করে যেতে যেতে কথাটা বলতেই লামিয়া আনন্দে দিশেহারা হয়ে বলে, স্যার আমি। দীপ্র পেছনে ফিরে বলে, ক্লাসে কি লামিয়া নামে আর কেউ আছে? না স্যার। তাহলে অবান্তর প্রশ্ন কেন করছেন? সরি স্যার। দীপ্র আর কিছু না বলে চুপচাপ রুমে থেকে বেরিয়ে যায়। এদিকে পুরো ক্লাস তখন কানাঘুষা শুরু করে দেয়। হঠাৎ লামিয়াকে এভাবে রুমে যেতে বলায় সবার কৌতূহল আরো বেড়ে যায়। আর লামিয়া লাজুক হাসতে থাকে। মনে মনে ভাবে, তাহলে কি স্যার আমার প্রস্তাবে রাজি হয়ে গেল? দীপ্র এবং আরো 2 জন সিনিয়র স্যারের সামনে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে লামিয়া। পাশেই দাঁড়িয়ে আছে তার বেস্ট ফ্রেন্ড নিতু। দুজনই কি বলবে বুঝতে পারছে না। সেদিন এই দুজনের সাথেই বসুন্ধরা শপিং মলে দীপ্রর দেখা হয়েছিল। তাদের অনুরোধেই কিছু বুঝে ওঠার আগে সেলফিও তুলেছিল। কিন্তু এটা নিয়ে যে লামিয়া এত নোংরা কাজ করতে পারে সে বিষয়ে দীপ্রর কোন ধারণাই ছিল না। দীপ্রর সাথে তোলা ছবি লামিয়ার আইডিতে যা তা ক্যাপশন দিয়ে পোস্ট করা হয়। বিষয়টা তখন দীপ্রর কানে এলেও এটা নিয়ে তেমন একটা মাথা ঘামায় না সে। পরবর্তীতে দীপ্রর নাম্বারে দুজন মিলেই যখন তখন ফোন মেসেজ পাঠাতে থাকে যা রীতিমতো তাকে বিব্রতকর অবস্থায় ফেলে দেয়। পরবর্তীতে বিষয়টা নিয়ে কোন একটা ব্যবস্থা গ্রহণ করবে যখন ভাবছিল ঠিক তখন মানে কাল সরাসরি প্রেমের প্রস্তাব সহ আরো বাজে প্রস্তাব দিয়ে মেসেজ পাঠায় লামিয়া। যা দেখে নিজের রাগকে আর নিয়ন্ত্রণ করতে পারে না সে। আর তাই অন্য দুজন সিনিয়র স্যারদের বিষয়টা জানিয়ে সামনাসামনি আলোচনায় বসে দীপ্র। স্যারদের সবটা পরিষ্কারভাবে জানানোর পরে লামিয়া এবং নিতুর দিকে তাকিয়ে দীপ্র বলে, সত্যি আমি তোমাদের আচরণে প্রচণ্ড হতাশ। তোমরা মেয়েরা আজকাল নিজেদের কি ভাবো তোমরাই জানো। তোমাদের মতো অল্প কিছু মেয়েদের জন্য কখনো কখনো সব মেয়েদের আমরা একই কাতারে ফেলি। তোমাদের জন্য অনেক সময় অনেক ভালো মেয়েদেরও খারাপ কথা শুনতে হয়। একজন শিক্ষকের সাথে এমন নোংরা গেম খেলতে তোমাদের বিবেকে একবারও নাড়া দেয়নি? পরিবার থেকে কি তোমরা এসবাই শিক্ষা পেয়েছ? ডাকবো তোমাদের অভিভাবকদের। দীপ্রর কথা শুনে মারুফ স্যার বলেন, আমার মনে হয় ডাকা উচিত। না স্যার,
প্লিজ কাউকে জানাবেন না। লামিয়া কাদো কাদো কণ্ঠে কথাটা বলতেই নিতুও বলে, কাউকে কিছু বলবেন না স্যার। প্লিজ স্যার, আমার বাবা শুনলে আমাকে আর পড়ালেখাই করতে দেবে না। ঠিক আছে, এবারের মতো আমি তোমাদের মাফ করলাম, কিন্তু পরবর্তীতে এমন কিছু হলে কিন্তু সেটা তোমাদের জন্য ভালো হবে না। বুঝতে পেরেছ? দুজনই এবার শুধু মাথা নাড়ে, তবে মুখে কিছু বলে না। এরপর চুপচাপ চলে যায় ক্লাসে। এদিকে দীপ্রর রাগ কিছুটা কমলেও মাথায় নতুন চিন্তা ঘুরপাক খাওয়া শুরু করে। সেটা হলো, এই মেসেজ দেখে চৈতালি এত রিয়েক্ট করলো কেন? কেনই বা এত রেগে গিয়েছিল রাতে? চলবে। প্রিয় জবা ফুল, পর্ব -40। মৌমিতা হোসেন। দীপ্র ভাইয়া বাবা কেমন যেন করছে, নিঃশ্বাস নিতে পারছে না। ফাহিম ভাইয়া ঢাকায় নেই, প্লিজ ভাইয়া তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করুন। ক্লাসের মাঝে হঠাৎ ফোন আসে। ফোন রিসিভ করলে ফাল্গুনি কাঁদতে কাঁদতে কথাগুলো বলতেই দীপ্র তাড়াতাড়ি ক্লাস থেকে বাইরে এসে বলে, তুমি চিন্তা করো না ফাল্গুনি, আমি এখনই আসছি। দীপ্র ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 10টা। তাড়াতাড়ি ক্লাসে এসে ইমার্জেন্সি কাজের কথা বলে রওনা দেয় বাসার উদ্দেশ্যে। পথেই ফোন দেয় দিহান এবং চৈতালিকে। দিহান অবশ্য ততক্ষণে খবর পেয়ে ওদের বাসার কাছাকাছি চলে গিয়েছে। এদিকে দীপ্রর ফোন পেয়ে অ্যাম্বুলেন্সও এসে হাজির। বাসায় এসে দেখে চয়নিকা আর ফাল্গুনি ফারুক সাহেবের পাশে বসে কেঁদে একাকার অবস্থা। আর ফারুক সাহেব পড়ে আছে অচেতন অবস্থায়। বিকেল 4টা। হাসপাতালের আইসিইউর লম্বা করিডোর জুড়ে হালকা হলুদ আলো। বাইরের দিক থেকে আসা বিকেলের ম্লান রোদ কাচের দরজায় আটকে গিয়ে নিস্তেজ হয়ে আছে। কেউ কেউ হালকা পায়ে হাঁটছে, কারো মুখ চোখ জুড়ে রয়েছে উদ্বেগের ছাপ, চোখে ঘুম নেই। ভেতরে নিবিড় পর্যবেক্ষণে রাখা মানুষটা ভালো আছে কিনা সবার মাঝেই সেই খবরটা জানার তীব্র অপেক্ষা। আরও আছে স্যানিটাইজারের গন্ধ, নার্সদের ফিসফিস আলাপ, রোগীর আত্মীয়দের হায় হুতাশ। সব মিলিয়ে কেমন একদম বন্ধ করা বিচ্ছিরি পরিবেশ। এই পরিবেশেই সেই সকাল থেকে দাঁড়িয়ে আছে দীপ্র, দিহানসহ দীপ্রর পুরো পরিবার। ফাল্গুনি আর চয়নিকাকে সান্ত্বনা দিচ্ছে দীপা। এদিকে দূরে দাঁড়িয়ে থাকা চৈতালির পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে দীপ্র। বারবার তাকে বোঝাচ্ছে যে ফারুক সাহেব ঠিক হয়ে যাবে। তবে চৈতালির মস্তিষ্কে সেটা প্রভাব ফেলছে কিনা সেটা বোঝা দেয়। বাবার অসুস্থতার খবর শুনেছি যে এসে এখানে দাঁড়িয়েছে, তারপর থেকেই একেবারে নিশ্চুপ। দ্বিতীয় কয়েকবার এসে বুঝিয়েছে, পানি খেতে বলেছে, কিন্তু চৈতালির তরফ থেকে কোন উত্তর আসেনি। সে যেন ডুবে আছে গভীর কোন ভাবনায়, অনুশোচনায়। এর মাঝে কর্তব্যরত চিকিৎসক ইশরাক, যে কিনা ফাহিমের পূর্ব পরিচিত, তিনি এসে বলেন, আপাতত আঙ্কেলের শারীরিক অবস্থা একটু ভালো। মাইল্ড স্ট্রোক হয়েছিল। সময় মতো হাসপাতালে না আনতে পারলে হয়তো বড় কোন অঘটন ঘটত। যাকে যাত্রায় আল্লাহ বাঁচিয়েছে, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া। কথাগুলো বলে একটু থামতেই আবার বলেন, আঙ্কেলের প্রেশার অনেক বেশি, যা তার জন্য বিপজ্জনক। যেভাবে হোক প্রেশার কমাতে হবে। তাকে সব ধরনের মানসিক চাপ থেকে দূরে রাখতে হবে। ইশরাকের কথা শুনে চয়নিকা অনুরোধ করে বলেন, আমি কি ভেতরে যেতে পারবো বাবা? একবারের জন্য একটু দেখতাম। এখন না আন্টি, আমরা আপনাকে জানাবো। তাছাড়া সময় হলে প্রথমে আপনাকে ভেতরে নিয়ে যাওয়া হবে। চয়নিকা কাঁদতে কাঁদতে বলেন, তোমরা একটু দেখো কিন্তু বাবা, তোমার আঙ্কেলের যেন কিছু না হয়। এত চিন্তা করবেন না আন্টি, তিনি ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে যাবেন। ফাহিম ভাই তো সকালেই রওনা দিয়েছেন, চলে আসবেন হয়তো। ভাইয়ের সাথে আমাদের একজন সিনিয়র ডাক্তার ভাইও আসবেন। কথাগুলো বলতে না বলতেই আবার জরুরি কল এলে ইশরাক ভেতরে চলে যায়। সকাল থেকে সবাই না খেয়ে আছে, তাই দীপ্র আর দিহান মিলে কিছু শুকনো খাবার নিয়ে আসে। কারোরই মুখে রুচি নেই, গলা দিয়ে খাবার নামবে না, তবু জোর করে একটু খেয়ে নেয়। কারণ অসুস্থ মানুষের সেবা করতে হলেও তো সুস্থ থাকার প্রয়োজন। সন্ধে হতেই দীপা আর আসাদ সাহেব চলে যান বাসায়। আর জানিয়ে যান রাতের খাবার তিনি পাঠাবেন। চৈতালি মাত্রই গোসল করে বেরিয়েছে। ক্লান্ত বিধ্বস্ত চৈতালি তোয়ালে বারান্দায় নেড়ে রুমে আসতেই দেখে দীপ্র খাবার নিয়ে বসে আছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 12:30 বাজে। কিছুক্ষণ আগেই হাসপাতাল থেকে এসেছে তারা। রাত 9টার দিকে ফারুক সাহেবের সাথে সবাই দেখা করার অনুমতি পায়। এই সময় অবশ্য দেখা করতে দেওয়ার কথা না, তবে ফাহিমের সুবাদে এই অনুমতিটুকু তারা পায়। ফাহিমের ফিরতে রাত 8টা বেজে যায়। সিনিয়র ডাক্তারকে নিয়ে বাবার সব কিছু চেক করে যখন দেখে সব ঠিক আছে, তারপরেই কিছুটা স্বস্তির শ্বাস ফেলে সবাই। এরপর চয়নিকা, ফাল্গুনি, ফাহিমের স্ত্রীসহ সবাই দেখা করলেও চৈতালি ভেতরে ঢুকে দেখা করে না। দূর থেকে শুধু একবার দেখে। দীপ্রর কাছে বিষয়টা খারাপ লাগলেও কিছু বলে না। কারণ কিছু বিষয়ে পরিস্থিতি আর সময়ের ওপরে ছেড়ে দেয়াই তার কাছে ভালো মনে হয়েছে।
সারাদিন হাসপাতালে থাকার দরুন আসাদ সাহেবের শরীরটাও খারাপ থাকে, তাই জাহিদ আর শাহিন মিলে বাসা থেকে খাবার নিয়ে যায়। ফারুক সাহেবকে দেখার পর্ব শেষ হলে চৈতালি আর দীপ্র মিলে দীপার রান্না করা খাবার সবাইকে খাইয়ে চুপচাপ বাসায় চলে আসে। হাসপাতালের রাতে ফাহিম থাকবে, তাই দিহান নিজেই চয়নিকা আর ফাল্গুনিকে বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব নেয়। আর চৈতালি ফেরে দীপ্রর সাথে তার বাইকে। দীপ্রর বাইকে ওঠা চৈতালির জন্য এই প্রথম। অন্য সময় হলে হয়তো দীপ্রর মনে অন্য কোন অনুভূতি জন্মাত, কিন্তু আজ ছিল পরিস্থিতি ভিন্ন। যেখানে চৈতালি খুঁজেছে নির্ভরতা আর দীপ্র ভালোবাসার পাশাপাশি পূর্ণ অধিকারে পালন করেছে তার দায়িত্ব। দীপ্রকে খাবার নিয়ে বসে থাকতে দেখেও চৈতালি নামাজের জন্য হিজাব পরতে নিলে দীপ্র বলে, আগে একটু খেয়ে নিন জবা, পুরোটা দিন না খেয়ে আছেন, এভাবে চললে তো অসুস্থ হয়ে যাবেন। চৈতালি বিছানায় বসে ধীর কণ্ঠে বলে, খেতে ইচ্ছে করছে না দীপ্র, সবকিছু কেমন যেন বিষাদ লাগছে, অস্থির লাগছে ভীষণ। এত টেনশন নেবেন না প্লিজ। শুনলেন তো ডাক্তার কি বলেছে? আপনার বাবা পুরো ঠিক আছে, শারীরিক অবস্থা সকালের চেয়ে অনেক ভালো, দেখা যাবে কালই রিলিজ দিয়ে দিয়েছে। চৈতালি চিন্তিত মুখে বলে, সেটাই যেন হয় দীপ্র, বাবাকে বাসায় না নেওয়া পর্যন্ত স্বস্তি পাচ্ছি না। এবার খেয়ে নিন, খেয়ে নামাজ পড়ে দোয়া করুন। কথাটা বলেই চৈতালির হাতে প্লেট ধরিয়ে দেয় দীপ্র। চৈতালি বলে, তোমার প্লেট কোথায়? হাসপাতালের, তুমিও তো কিছু খাওনি। চৈতালির এমন কথা শুনে দীপ্রর হৃদয় কেমন যেন হালকা মিষ্টি বাতাস বয়ে যায়। এত কিছুর মাঝেও যে চৈতালি তার প্রতি নজর রাখবে এটা সে কল্পনাও করেনি। হ্যাঁ, সারাদিনে দীপ্রও কিছু খায়নি। সকাল থেকে দৌড়াদৌড়ির পর যখন শুনল ফারুক সাহেব বিপদমুক্ত হয়েছেন, তখন ভেবেছিল সবার সাথে সে নিজেও কিছু খেয়ে নেবে। কিন্তু চৈতালির অবস্থা দেখে আর খাওয়া হয়নি তার। প্রিয় মানুষ না খেলে কি তার গলা থেকে খাবার নামবে? দীপ্রর ভাবনার মাঝে চৈতালি বলে, তুমি এই প্লেটেই বসে পড়ো, আমি আমার জন্য নিয়ে আসি। এত ঝামেলার দরকার নেই, তার চেয়ে বরং চলুন টেবিলে বসেই খাই। মা আমাদের জন্য সব টেবিলে রেখে একটু আগেই ঘুমোতে গেছে, এতক্ষণ আমাদের জন্য জেগেছিল, আপনার সাথে কথা বলতে আসতে চেয়েছিল, কিন্তু আমি নিষেধ করাই আসেনি। সকাল থেকে দৌড়াদৌড়ি, এরপর বাসায় ফিরে রান্না করে মায়ের শরীরটাও আজ খারাপ লাগছিল, তাই আমি বলেছি ঘুমিয়ে পড়তে। এত ব্যাখ্যা দিতে হবে না দীপ্র, আমি জানি, দেখেছি তোমাদের সবার আন্তরিকতা। সত্যি বলতে আজ তোমরা সবাই যেভাবে আমাদের পাশে ছিলে তাতে যতই ধন্যবাদ বলি না কেন কম পড়ে যাবে। দীপ্র কপাল কুঁচকে বলে, আর? চৈতালি সেদিকে খেয়াল না করে বলে, আর তোমাকে কিভাবে ধন্যবাদ দেব জানি না আমি, তুমি না থাকলে তো বোধহয় আজ আর বাবাকে ফিরেই পেতাম না। দীপ্র এবার চেয়ার ছেড়ে উঠে হেসে বলে, এবার বোধহয় একটু বেশি হয়ে যাচ্ছে চপা, আপনাদের বাড়ির বড় জামাই আমি, যদিও বউ সহ কারো কাছেই এখন অবধি স্বীকৃতি পাইনি, কিন্তু তাকে কি, এই সত্যটা তো আর কেউ বদলাতে পারবে না। বড় জামাই হিসেবে আমার তো কিছু দায়িত্ব আছে নাকি? সেই দায়িত্ব পালনের এমন সুযোগকে বা হাতছাড়া করতে চাই বলুন তো? তাই এত ফর্মালিটিজ না দেখিয়ে খেতে চলুন প্লিজ। এত মন খারাপের মাঝেও দীপ্রর এমন কথা শুনে ভালো লাগে চৈতালির। সাথে হৃদয়ে জমে কিছুটা অস্বস্তিকর অনুভূতি, যার কারণ বা ব্যাখ্যা দিতে সে অপারগ। আর তাই কথা না বাড়িয়ে চুপচাপ চলে যায় ডাইনিং রুমে। এদিকে দীপ্র নিজেও মুচকি হেসে পা বাড়ায় চৈতালির সাথে। কেটে গেছে প্রায় 1 সপ্তাহ। ফারুক সাহেবকে 2 দিন রেখেই রিলিজ দিয়ে দেয়া হয়। এখন তাকে মোটামুটি সুস্থই বলা যায়। অনেক দিন পর দূর থেকে হলেও আদরের মেয়েকে দেখতে পেরে বেশ ভালো লাগছে তার। প্রথম দিকে চৈতালির ওপরে ভীষণ রাগ অভিমান থাকলেও ধীরে ধীরে কিছুটা হলেও সেই রাগ কমে আসে। ওই যে বলেন না, সময় সব ঠিক করে দেয়। বয়স হয়েছে, কখন কি হবে আল্লাহ জানেন। এই ভাবনা থেকেই যখন অভিমান কিছুটা কমতে থাকে তখন একদিন আসাদ সাহেবের ফোন আসে। হঠাৎ এভাবে ফোন পেয়ে প্রথমে বিব্রতবোধ করলেও পরে নিজেকে স্বাভাবিক করে। আসাদ সাহেবের অনুরোধে কয়েকদিন আগে তার সাথে একটা রেস্টুরেন্টে দেখা করতে যায়, কিন্তু সেখানে গিয়ে আরো চমকে যায়। কারণ সেখানে শুধু আসাদ সাহেব না, তার সাথে উপস্থিত ছিল দীপ্র। দীপ্রকে দেখে প্রথমে ফারুক সাহেব বিরক্ত হলেও আসাদ সাহেবের অনুরোধে ধৈর্য নিয়ে দীপ্রর সব কথা শুনে। দীপ্র সেদিন তার কাছে সবকিছু খুলে বলে। চৈতালির যে এখানে কোন দোষ নেই, বরং দীপ্রর কারণে যাতে ফারুক সাহেব কোন ঝামেলায় না পড়ে সেজন্যই যে বিয়েতে রাজি হয় সেই সব কোথাও খুলে বলে। সব শুনে ফারুক সাহেব ভীষণ ভেঙে পড়েন। বিনা কারণে মেয়েকে এত কথা শোনানোর জন্য অনুতপ্ত হন। আসাদ সাহেবও সেদিন চৈতালির হয়ে অনেক কথা বলেন। ছেলের অনুরোধে কথা বলতে এলেও সব মিটমাট করার পরিকল্পনা তার আগেই ছিল। কারণ ছেলের বউকে তার ভীষণ পছন্দ হয়েছে, তাই অনেক প্রশংসাও করেন।
নিজের ছেলের জন্য তারা যে অপদস্থ হয়েছে, চৈতালির সম্মান ক্ষুণ্ণ হয়েছে, সবকিছুর জন্য ক্ষমা চান। অনুরোধ করেন তাদের সম্পর্কটা মেনে নিতে, মেয়েকে আবার আগের মতো ভালোবাসতে। কারণ আসাদ সাহেব দেখেছেন চৈতালির হতাশা, মুগ্ধ হয়েছে তার ব্যবহারে, যত্নে। আর সেদিনের পরেই তার ভেতরে জন্ম নেয় অপরাধবোধ। নিজের মেয়েকে অবিশ্বাস করার মতো বোকামি সে কিভাবে করল সেটা ভাবতেই রূপ দেয় হতাশার রাজ্যে। খুব ইচ্ছে হয় মেয়েকে কাছে ডেকে ক্ষমা চেয়ে জড়িয়ে ধরতে, কিন্তু সেই শ্বাসটুকু আর হয়ে ওঠে না। বাসায় এসে চয়নিকা আর ফাহিমের কাছে খুলে বলে সবকিছু। তারা দুজনই বিষয়টা নিয়ে আরেকটু ভাবার জন্য সময় নেয়। এরপর কিভাবে মেয়েকে দেখবে, কিভাবে সব ঠিক করবে, দীপ্রর সাথে সে ঠিক কতটা সুখে আছে, সর্বোপরি চৈতালির সাথে করা তার অন্যায় আচরণের কারণে তীব্র হতাশা আর দুশ্চিন্তা থেকেই হয়তো অসুস্থ হয়ে পড়েন তিনি। যদিও অসুস্থ হবার পরে তার এই দুশ্চিন্তা অনেকটাই দূর হয়ে গেছে। ফারুক সাহেব আপনমনে ভাবেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। অসুস্থ না হলে তো ওই বাসার মানুষদের এই চেহারা তিনি দেখতেই পেতেন না। গত এক সপ্তাহে দীপ্র এবং তার পরিবারের সবার আন্তরিকতা দেখে তিনি মুগ্ধ। প্রতিদিনই কেউ না কেউ ফোনে খোঁজ খবর নিয়েছেন। দীপ্র নিজেও ফোনে কথা বলেছে কয়েকবার। তাই তার প্রতিও ফারুক সাহেবের ভুল ধারণাটা ভেঙে যায়। দীপ্রর ভার্সিটিতে চাকরি হয়েছে শুনেও বেশ খুশি হন তিনি। এদিকে চয়নিকার আচরণেও অনেক পরিবর্তন এসেছে। দীপ্রর পরিবারের সাপোর্ট, তাদের সহযোগিতা দেখে তাদের প্রতি বেড়েছে সম্মান, মনে মনে বারবার প্রকাশ করেছে কৃতজ্ঞতা। মেয়ের শ্বশুর বাড়ির মানুষগুলো যে এত ভালো মানসিকতার তা দেখে আল্লাহর কাছে শুকরিয়াও আদায় করেছে। তবে এত সব কিছুর পরেও গত এক সপ্তাহে ফারুক সাহেব বা চয়নিকা কারোরই চৈতালির সাথে কথা বলা হয় না। অনুশোচনা তীব্র হলেও সাহস হয় না গিয়ে জড়িয়ে ধরার, ক্ষমা চাওয়ার। তাই দূর থেকে দেখেই চোখের তৃষ্ণা মিটিয়েছেন। আজ ফারুক সাহেবের বাড়িতে রান্নার ধুম পড়েছে। আজ রাতে তাদের বাসায় আসাদ সাহেবের বাড়ির সবাই আসবে। সম্পর্কের শুরুটা ভালো না হলেও শেষটা যেন ভালো হয়, দুই পরিবারের মধ্যে সম্পর্কটা যেন আরো গাঢ় হয়, দৃঢ় হয়, এটাই এখন সবার চাওয়া। এমনকি মেয়ের জামাইকে খটা করে সব আত্মীয়ের সাথে পরিচয় করিয়ে দেয়ার পরিকল্পনাও করে ফেলেছেন মনে মনে। তবে তার আগে আদরের মেয়ের অভিমান ভাঙাটা জরুরি। আর তাই আজ সবাইকে দাওয়াত দেয়া। আজ যেন দুই পরিবারের মাঝে সব দূরত্ব দূর হয়, এটাই এখন তার একমাত্র চাওয়া। ফারুক সাহেব নিজেই আজ সবকিছুর তদারকি করছেন। সব যেন ঠিকমতো হয় সেই চেষ্টায় আছেন। বিকেল 5টার বেশি বেজে গেছে। সব রান্না হয়েছে কিনা সেই ভান্নাতেই রান্নাঘরের সামনে গিয়ে বলেন, চয়নিকা সবকিছু যেন ঠিকঠাক হয়। মাথা ঠান্ডা রেখে রান্না করো। কোন কিছুতে যেন কোন কমতি না থাকে। আর হ্যাঁ, ইলিশ মাছ একটু বেশি করে রান্না করো। চৈতালির জন্য দিয়ে দিও কয়েক পিস। জানোই তো মেয়েটার ভীষণ পছন্দ ইলিশ মাছ। চয়নিকা হেসে বলে, ঠিক আছে দিয়ে দেব। তুমি এবার গিয়ে একটু বিশ্রাম নাও তো। সকাল থেকে এই যে অযথা ঘুরঘুর করছো, টেনশন করছো, এতে কিন্তু আবার অসুস্থ হবে। হ্যাঁ বাবা, যাও তো, একটু রেস্ট নাও। না হলে শরীর খারাপ হলে আবার আমি বকুনি খাবো। মায়ের সাথে তাল মিলিয়ে কথাগুলো বলে ফাল্গুনী। ফারুক সাহেব এবার কিছুটা গম্ভীর কণ্ঠে বলেন, ঠিক আছে যাচ্ছি। আরেকটা কথা, ফাহিম কি আজ আসবেই না? এত কিছুর পরেও সে জিদ ধরে বসে থাকবে। একমাত্র ছেলে, তার ভীষণ আদরের। কখনো তাদের মতামতে ভিন্নতা আসেনি, তবে এবার এসেছে। চয়নিকা সবটা সহজে মেনে নিলেও ফাহিম মেনে নেয় না। সব জেনে ভুল ধারণা ভাঙলেও নিজের অপমান ভুলতে তার সময় লাগবে। তাই আগেই আজ না আসার কথা জানিয়ে দেয়। কারণ হিসেবে যদিও নানান কাজের অজুহাত দেখিয়েছে, তবে তাতে কি? চয়নিকা তো চেনে তার ছেলেকে। চয়নিকা কপালের ঘাম মুছতে মুছতে বলে, এটা জিদ কিনা আমি জানি না। শুধু এটুকু জানি সে সময় চেয়েছে, তাই আমিও তাকে সময় দিয়েছি। তুমিই তো বলো ছেলে মেয়েরা বড় হয়েছে, তাই তাদের ওপরে কোন সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাই না। কারণ চাপিয়ে দেয়া কোন কিছুর ফল ভালো হয় না। ঠিক বলেছ। যাক, তোমরা সব শেষ করো। সন্ধ্যা তো হয়ে এলো, আমি একটু বিশ্রাম নেই। সন্ধ্যার পরে তো আবার ওনারা চলে আসবেন। কতদিন পরে আজ মেয়েটা আসবে, মন ভরে একটু দেখতে পাবো মেয়েটাকে। কথাটা বলতে বলতে চোখ ভরে ওঠে তার। তাই আর কথা না বাড়িয়ে চুপচাপ চোখ মুছে নিজের রুমে চলে যান তিনি। এদিকে চয়নিকা আর ফাল্গুনীও ব্যস্ত হয়ে পড়ে বাকি কাজ শেষ করতে। চলবে।